পোড়া পোড়া গন্ধে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বাবা মায়ের চুলে আগুন লাগিয়ে দিয়েছে। মা মেঝেতে শুয়ে আছে, তার চোখ বন্ধ, হাত পা দড়ি দিয়ে বাঁধা। ঘন কালো চুল কয়েক হাত পর্যন্ত ছড়িয়ে আছে। মায়ের জ্ঞান নেই। ভীতু গলায় বললাম, এসব কি করছেন? বাবা আমার দিকে তাকালো, শান্ত গলায় বলল, কিছু করছি না, তুমি ঘুমিয়ে পড়ো। মা মা ওখানে শুয়ে আছে কেন? তোমার মায়ের কিছু হয়নি, সে তোমার পাশেই শুয়ে আছে, তুমি ভুল দেখছ। পাশ ফিরে দেখি বাবার কথাই সত্যি। মা বিছানার কোনায় শুয়ে আছে, ঘুমন্ত কোমল মুখে স্নিগ্ধতা ছড়াচ্ছে। দ্বিতীয়বার মেঝের দিকে তাকালাম, মেঝেতে কিছুই নেই, একদম পরিষ্কার। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না, ওই মেঝেতে মেঝেতে তো কিছুই নেই। বোধহয় তুমি খারাপ স্বপ্ন দেখেছ। ব্যাপার না, এমনটা হতেই থাকে, শুয়ে পড়ো। একরাশ অস্বস্তি নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। গড়িতে রাত 1টা। বাবা এ সময় এ ঘরে কি করছেন? বাবা আলাদা রুমে থাকেন, রাত জেগে অফিসের কাজ করতে হয়। মা আমার সাথে পাশের রুমে থাকে। আগে বাবার সাথে থাকতো, বেশ কয়েকদিন হলো ঝগড়া করে ও ঘর ছেড়ে এসেছে। বিছানায় এপাশ ওপাশ করে ঘুম এলো শেষ রাতে। ঘুমিয়ে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। খোলা মাঠের সামনে আমি একা দাঁড়িয়ে আছি, পাশে বিশাল বটগাছ। বটগাছের গায়ে সিঁদুর দিয়ে কিছু লেখা রয়েছে। দূর থেকে ক্ষীণ গলায় কেউ আমায় ডাকছে, সাহায্যের জন্য ডাকছে। আমায় বাঁচাও, আমি এখনো জীবিত আছি, এখানে ফেলে রেখে যেও না, শিয়ালে নিয়ে যাবে। ভয় মেশানো চাপা গলায় বললাম, কে তুমি? কোথায় আছো? আমি কিভাবে তোমাকে বাঁচাবো? গলার স্বর অস্পষ্ট, তবুও লোকটা বুঝলো। কান্না ভেজা গলায় বলল, আমি তোমার পায়ের কাছে পড়ে আছি, দয়া করে আমাকে ছেড়ে যেও না। পায়ের দিকে তাকাতেই চমকে উঠলাম। রক্ত মাখানো একটা শরীর মাটিতে পড়ে আছে, তার মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে। চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙলো নিজের চিৎকারে। চারদিক পরিষ্কার হয়ে গেছে। জানালা গলে সকালের আলো এসে ঘরের ভেতর পড়ছে। মা মেঝেতে জায়নামাজ বিছিয়ে বসে আছে। বিছানায় উঠে বসলাম। সরু গলায় বললাম, মা রাতে কি হয়েছিল? মা পেছন ঘুরে তাকালো, অবাক গলায় বলল, কি হবে, রাতে তো কিছু হয়নি। খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? দেখেছিলাম বোধহয়, ঠিক মনে নেই, তবে স্বপ্নটা খুব ভয়ের ছিল। সারা রাত ভূতের সিনেমা দেখলে ভয়ের স্বপ্ন দেখবি না তো কি করবি? কত করে বলি ওইসব ছাইপাশ দেখিস না, কে শোনে আমার কথা? আচ্ছা, আর দেখবো না, এক গ্লাস পানি দেবে? মা খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, টেবিলের ওপর রাখা জগ থেকে পানি ঢাললো। আমার দিকে গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, তুই কদিনের জন্য নানা বাড়ি থেকে ঘুরে আয়, সোহেল এসেছে। কাল বিকেলে তোর মামা কল দিয়েছিল, তোকে যেতে বলেছে। উত্তরের অপেক্ষা না করে মা ঘর থেকে বেরিয়ে গেল। বোধহয় মায়ের কথাই ঠিক। কাল রাতে অনেকগুলো ভৌতিক সিনেমা দেখেছে, যার ফলস্বরূপ এমন বাজে স্বপ্ন দেখলাম। মায়ের তো কিছুই হয়নি, সুস্থ শরীরে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। রোদ ওঠার সাথে সাথে ভয় কেটে যেতে লাগলো। নিজের বোকামির কথা চিন্তা করে খানিকটা হাসি আসছে। কী সব অদ্ভুত স্বপ্ন। বাবা মা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, পরিবারের অমতে গিয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে, অথচ তাদের সম্পর্ক ছিল মাত্র 3 দিনের। বাবা পৈতৃক ভিটা ছেড়ে এসে জঙ্গলের মধ্যে জায়গা কিনেছেন। সেখানে জঙ্গল পরিষ্কার করে দোতলা বাড়ি উঠিয়েছেন। বাড়ির পেছনে বিশাল পুকুর, সামনে বেশ অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান। একজন মালি রাখা আছে, সে ফুল বাগানের দেখাশোনা করে। মায়ের একজন সাহায্যকারীও আছে, সকালে আসে, সারাদিন কাজকর্ম করে রাতে বাড়ি ফিরে যায়। একসময় মা বাবা দুজনেই চাকরি করত। দুজনের টাকায় এত বড় বাড়ি তৈরি হয়েছে। বিয়ের 9 বছরের মাথায় আমার জন্ম। আমার জন্মের পরপরই মা চাকরি ছেড়ে দিয়েছে। তার এক কথা, টাকা পয়সা যা হয়েছে তা যথেষ্ট, এখন আর চাকরি করব না, মেয়ে মানুষ করব। এরপর আরও ছেলেপেলে হবে, ওদেরও মানুষ করতে হবে। মায়ের খুব শখ ছিল তার একটা ছেলে হবে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। 13 বছর হতে চলল, এখনো আমার কোনো ভাই বোন হয়নি। হাত মুখ ধুয়ে বাগানে হাঁটতে বের হলাম। দিলু কাকা খুপড়ি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বাগানের এক পাশে বসরাই গোলাপের ঝাড়, ফুল ভরে আছে। পথের পাশে সারি সারি বেলি ফুলের চারা, কলমের চারা, গতকাল বাজার থেকে কিনে আনা হয়েছে। চারাগুলোতে 2-1টা ফুল ধরেছে, খুব সুন্দর মিষ্টি গন্ধ। দিলু কাকা হাতের ইশারায় ওনার দিকে ডাকলো। কাছে যেতে মৃদু গলায় বলল, আম্মা যান, সাবধানে থাকবেন, লক্ষণ বেশি ভালো না। কি হয়েছে কাকা?
কাল রাতে আপনার ঘরের মধ্যে আগুনের শিখা জ্বলতে দেখছি। জিন ভূতের কাজ হতে পারে। রোজ রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, এতে আল্লাহর রহমত থাকবে। জি আচ্ছা। শুধু তাই না আম্মা, পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম, মনে হয় বাড়িতে অশুভ কিছু ঢুকছে। ভাইকে বলে বাড়ি বন্ধক দিতে হবে। ভীতু চোখে ওনার দিকে তাকালাম। লোকটা কি আমায় ভয় দেখাতে চাইছে? আমার এসব জিন পরির ব্যাপার খুব একটা বিশ্বাস হয় না, কিন্তু সে কখনো মিথ্যে বলে না। তাছাড়া কাল রাতে আমিও একই জিনিস দেখেছি, একই গন্ধ পেয়েছি। তা যদি স্বপ্নই হয় তবে দিলু কাকা জানলো কেমন করে? আমার স্পষ্ট মনে আছে জানালার পাশে আগুন জ্বলছিল। অসম্ভব অস্থিরতা নিয়ে ঘরে ঢুকলাম। রাতে এখানে কিছু হলে তার কোনো না কোনো ছাপ তো থাকবেই। সব কিছু এক রাতের মধ্যে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব না, কিন্তু না, ঘরের কোথাও কিছু নেই। সব কিছু একদম ঠিকঠাক আছে। বাবা বারান্দার চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। সকালটা তার পত্রিকা পড়ার সময়। চা খেতে খেতে একদিনের বাসি পত্রিকা পড়েন। বাবার কাছে গিয়ে বললাম, কাল রাতে কি আপনি আমার ঘরে গিয়েছিলেন? বাবা অসম্ভব বিরক্ত হলেন। কড়া গলায় বললেন, রাতে তোমরা মা মেয়ে রুমে দরজা আটকে ঘুমাও, চাইলেও যাওয়ার কোনো উপায় নেই। আমাকে বিরক্ত করো না, অফিসে দেরি হয়ে যাবে। বাবার কথা সত্যি, মা দরজা না আটকে ঘুমাতে পারেন না। তাহলে কাল রাতে ওইসব কি ছিল? আমার ক্ষেত্রে যদি স্বপ্ন ধরি, তাহলে দিলু কাকা কি দেখেছে? দুজনে একসাথে একই স্বপ্ন দেখা সম্ভব নয়। কিংবা আমি তাকে আমার স্বপ্নের কথা বলিনি, বানিয়ে বলার অপশন নেই। তবে কি বাবা মিথ্যে বলছে? কিন্তু কেন? সকালের নাস্তায় কলা পাউরুটি। সাকেরা খালা এখনও আসেননি। তিনি এলে তারপর রান্না হবে। মা চুলার কাছে যেতে পছন্দ করে না। ব্রেকফাস্টে পাউরুটি দেখে বাবা ভীষণ রেগে গেলেন। অশ্রাব্য ভাষায় গালাগাল করতে করতে অফিসে চলে গেলেন। মা নাস্তা করছেন। বাবার কথায় তার কোনো হেলদোল নেই। মা, কাল রাতে কি বাবা আমাদের ঘরে এসেছিল? সে কথা তোর বাবাকেই জিজ্ঞেস কর, আমায় বলছিস কেন? এমনিতেই বাবা বলেছে তুমি দরজা লাগিয়ে দাও। তা কি দরজা খুলে ঘুম পারবো? রাত বিরেতে চোর ডাকাত আসলে সদর দরজা তো আটকানোই থাকে। বেশি পাকা পাকা কথা বলিস না, চুপচাপ খেয়ে গিয়ে পড়তে বস। সামনের মাসে পরীক্ষা। আচ্ছা, মায়ের সাথে কথা বলার কোনো মানে হয়? সে কোনো কথার জবাব দেবে না। অনেক চেষ্টা করেও বইয়ের পাতায় মন দিতে পারছে না। রাতের ঘটনা ভীষণ ভাবাচ্ছে। হ্যাঁ তো, মায়ের চুল দেখলেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মায়ের চুল পা পর্যন্ত লম্বা। রাতে যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে চুল দেখলেই বোঝা যাবে। এক দৌড়ে ছাদে চলে গেলাম। মা সিঁড়ির পাশে বসে মোবাইল দেখছেন। কপাল পর্যন্ত ঘুমটা টানা। ইচ্ছে করে ঘুমটা সরিয়ে দিলাম। মায়ের চুল ঘাড় পর্যন্ত ঝুলে আছে। চুল কাটলে কখন? দুদিন আগেই তো কাটলাম, মনে নেই তোর? না, কেন কাটলে? লম্বা চুল সামলাতে ইচ্ছে করে না তাই। তোর সামনেই তো কাটলাম, ভুলে গেছিস নাকি? আমি মাথা নাড়ালাম। মা বলল, এই পর্বে দারুণ সিন চলছে, বিরক্ত করিস না তো, যা এখান থেকে। মা মিথ্যে বলছে কেন? তার চুল দুদিন আগে কাটা হয়নি। গতকাল সকালেও দেখলাম শ্যাম্পু করে চুল ছেড়ে দিয়েছে। একগোছা কালো চুল মাটির কাছে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। মায়ের হাবভাব ভালো ঠেকছে না। কোথাও খুব বড় সমস্যা হয়ে গেছে। আমাকে বলতে চাইছে না, কিন্তু কেন? আমার থেকে লুকিয়ে রেখে কী লাভ? মাথায় দুশ্চিন্তার বোঝা নিয়ে স্কুলে চলে গেলাম। মা স্কুল কামাই করতে দেবে না। আজ খুব গরম পড়েছে। গরমের কারণে ক্লাস হবে না। হেড স্যার সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। সরকার থেকে নির্দেশ এসেছে, গরমের মধ্যে ক্লাস নেওয়া যাবে না। বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। মা একটু বেশিই বোঝে। কতবার করে বললাম আজ স্কুলে যাব না, শুনলো না। বাড়ির সদর দরজা খোলা। ঘরের মধ্যে উকি দিতে দেখলাম দিলু কাকা বিছানায় শুয়ে আছে। মা তাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে। আদুরে গলায় বলছে, আমাদের প্ল্যান কাজে এলেই সব ঠিক হয়ে যাবে। মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। আমার বাড়িতে নিজের পরিবারের মাঝে বীজ বুনেছে চিরপরিচিত কুৎসিত অধ্যায়, পরকীয়া। মা এমন জঘন্য কাজ করতে পারে ভাবতেও পারছে না। বাবা কি এসবের কিছু জানে? হয়তো জানে না, জানলেও খুব আবছা। কালে ভদ্রে কখনো চোখে পড়লেও মনে লাগে না। হঠাৎ করে বাগানের দিকে চোখ পড়ল। দিলু কাকা বাগানে কাজ করছে। বেলি ফুলের কয়েকটা চারা নেতিয়ে পড়েছে। সেগুলোকে সোজা করার জন্য বাঁশের কঞ্জি পুঁতছে। কয়েক সেকেন্ডের মধ্যে জায়গা বদলানো সহজ কাজ নয়, বলতে গেলে প্রায় অসম্ভব। তবে কি আমি ভুল দেখছি, নাকি তার এই অসম্ভব কাজকে সম্ভব করার বিশেষ কোনো উপায় জানা আছে? বিছানার দিকে তাকালাম। বিছানা ফাঁকা।
সেখানে কোনো মানুষ নেই, একটা কোলবালিশ এলোমেলোভাবে পড়ে আছে। এসব কি হচ্ছে? তাহলে কি মা আর দিলু কাকা একসাথে ছিল না? না, ওরা এখানে ছিল না। থাকলে চোখের সামনে উধাও হতে পারতো না। বোধহয় আমি ভুল দেখেছি। তাছাড়া ওরা এখানে থাকলে সদর দরজা খোলা থাকতো না। প্রায় বাড়িতে হুটহাট লোক চলে আসে। গতদিনও অপরিচিত এক মহিলা এসেছিল। মা কখনো এত বড় ভুল করবে না। হঠাৎ করে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো। দৃষ্টি ঝাপসা হতে শুরু করেছে। চোখে পানি আসছে নাকি অজ্ঞান হয়ে যাচ্ছি। বোধহয় অজ্ঞান হয়ে যাচ্ছি। সমস্ত শরীর ভর ছেড়ে দিচ্ছে। অবিকর সূর্য ত্বরণের দরুন মাটির দিকে পড়তে শুরু করেছে। নাকি এসবে আমার ভ্রম, বুঝতে পারছি না। ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি। মা চিন্তিত মুখে আমার মাথার কাছে বসে আছে। এক ধ্যানে কিছু একটা চিন্তা করছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মা, একটু পানি খাবো। মা চমকে আমার দিকে তাকালো। ব্যস্ত গলায় বলল, কি হয়েছিল তোর? মেঝেতে পড়েছিলি, জ্ঞান ছিল না? যা ভয় পেয়েছিলাম, আল্লাহ বাঁচিয়েছে। কেন অজ্ঞান হয়েছিলাম বলতে পারি না। আমার কিছু মনে নেই। হঠাৎ করে মাথার ভেতর কেমন একটা লাগছিল। চোখের সামনে সব কিছু অন্ধকার। এই রোদের মধ্যে স্কুলে গিয়ে এমন হয়েছে। গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। কতবার করে বললাম, ছাতা নিয়ে যা। ছাতাটা মাথায় ধরলে একটু শান্তি লাগে। আমার কথা তো শুনবি না। যেমন বাপ তার তেমন মেয়ে। কাল থেকে আর স্কুলে যেতে হবে না। বাড়ি বসে পড়াশোনা করবি। দরকার হলে প্রাইভেট মাস্টার ঠিক করে দেব। তোর বাপও একজন মানুষ। ওই লোকটার কথা আর কি বলবো। মেয়েটাকে তো একটা রিক্সা ঠিক করে দিতে পারে। আমাদের দিকে তার কোনো খেয়াল নেই। সারাদিন শুধু কাজ আর কাজ। মা, তুমি শুধু শুধু বাবাকে রাগারাগি করছো। আমি একদম ঠিক আছি। তখন একটু খারাপ লাগছিল। হয়েছে, থাক। তোর আর বাপের হয়ে সাফাই গাইতে হবে না। জ্ঞান ফিরেছে তাই আলহামদুলিল্লাহ। এখন চুপচাপ শুয়ে থাক। আমি পানি নিয়ে আসছি। এগোরে পানি নেই। মা ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে ঘর থেকে বের হতে হতে বলল, সাকের আবু, এক গ্লাস পানি দাও তো। কোথায় গেলে? কাজের সময় তোমাকে পাওয়া যায় না। বিছানায় উঠে বসলাম। মাথাটা কেমন ভারবার লাগছে। গা গরম হতে শুরু করেছে। শীত শীত করছে। গায়ে একটা চাদর জড়িয়ে নিলাম। চাদরের উষ্ণতায় সামান্য আরাম পেলে মন্দ কি। মা শুধু পানি আনেনি, তার সাথে ফল কেটে নিয়ে এসেছে। দুটো ডিম পোস করেছে। এক গ্লাস দুধও এনেছে। করুণ গলায় বললাম, মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। পানিও খাবো না। তৃষ্ণা মরে গেছে। তৃষ্ণা কখনো মরে যায় না, সময়ের সাথে বাড়তেই থাকে। বেশি বাজে না বকে, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। মা, বল। একটা কথা জানতে চাইবো, সত্যি বলবে? আমি কখনো মিথ্যে কথা বলি না। যাই হোক, কি কথা জানতে চাস? দিলু কাকা কি ঘরে এসেছিল? তোর বাবা না থাকলে দিলুর ঘরে ঢোকা নিষেধ, জানিস না? জানি। আমার কেমন যেন মনে হলো দিলু কাকা ঘরে এসেছে। সামনের ঘরে খাটের উপর শুয়ে আছে। তুমি? এতটুকু বলার পর মা থামিয়ে দিল। কঠিন মুখে বলল, খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়। তোর মাথা এলোমেলো হয়ে আছে, বিশ্রাম প্রয়োজন। সাকেরা খালা মাকে ডাকছেন। রাতের জন্য কি রাঁধবে বুঝতে পারছে না। মা আমার মুখে হাত বুলিয়ে চোখ বন্ধ করে দিল। কোমল গলায় বলল, চিন্তা করিস না। মাঝে মধ্যে অজ্ঞান হওয়া এমন বড় বিষয় নয়। তোর বাবা আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলবো। এখন একটু বিশ্রাম নে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল সন্ধ্যার একটু আগে। আলো মরে এসেছে। ইচ্ছে করছিল আরও খানিকক্ষণ বিছানায় শুয়ে থাকি, কিন্তু মায়ের কারণে সেটা সম্ভব হলো না। মা এসে ডেকে তুলল। শান্ত গলায় বলল, তোর বাবা এসেছে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছে। এসব ব্যাপারে অবহেলা করা ঠিক না মা। আমি এখন যেতে পারবো না। আরও কিছুক্ষণ ঘুমোতে যাচ্ছি। ভালো ঘুম হলে শরীর ঠিক হয়ে যাবে। অহেতুক জেদ করিস না, নতুন করে অশান্তি হবে। কোনো অশান্তি হবে না মা। তুমি গিয়ে আরাম করে সিরিয়াল দেখো। বাবাকে বড় মগের এক মগ চা বানিয়ে দাও। সকালে পত্রিকা পড়া শেষ হয়নি, এখন চা পান করতে করতে গোটাটা শেষ করবে। তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? দেখি জ্বর এসেছে নাকি? মা কপালে হাত দিতে গেল। আমি বেশ অনেকটা পিছিয়ে গিয়ে বললাম, আমার শরীর একদম ঠিক আছে, কোনো জ্বর টর নেই। আর থাকলেও তোমার দেখতে হবে না। তাহলে কে দেখবে? কারোর দেখতে হবে না। বাবা অফিস থেকে ফিরে এসেছে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তোমাদের ঝগড়ার সময় পেরিয়ে যাচ্ছে, দ্রুত যাও। মা একটুও নড়ল না, স্তম্ভিত হয়ে বসে রইল।
তার চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। মায়ের এমন অবস্থা দেখে আমার কষ্ট পাওয়া উচিত। এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে ক্ষমা চাওয়া যেতে পারে, আবার পা ধরেও মাফ চাওয়া যেতে পারে, কিন্তু আমার তেমন কিছু করতে ইচ্ছে করলো না। বিছানায় পিঠ এলিয়ে দিলাম, চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে মোবাইল বের করলাম। আজ খুব সুন্দর একটা মুভি ডাউনলোড করেছি। মুভির কিছু জায়গায় খোলামেলা দৃশ্য আছে, সেসব দেখতে আমার একটু খারাপ লাগে না, বরং খুব ভালো লাগে। আদর্শ মা হিসেবে এখন আমার মায়ের কি করা উচিত ছিল? আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে বাবার সাথে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, অথবা চাদর সরিয়ে ইচ্ছে মতো পেটানো, কড়া গলায় বকাঝকা করা, মোবাইল কেড়ে নিয়ে পড়তে বসানো। কিন্তু না, সে তেমন কিছুই করলো না। পাশের ঘরে গিয়ে বাবার সাথে ঝগড়া শুরু করেছে। উঁচু গলায় বলছে, তোমার সংসার ছেড়ে চলে যাব। বাপ মেয়ে মিলে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছ। দুপুর থেকে মেয়ের দেখাশোনা করছি, কবার খোঁজ নিয়েছো তুমি? বাবাও থেমে নেই, ঝাঁঝালো গলায় বলছেন, সারাদিন গাদার খাটুনি খেটে তবে বাড়ি ফিরি, কোথায় একটু বিশ্রাম নেব, সুস্থ মতো থাকবো। কিন্তু না, আমার কপালে তো তা লেখা নেই। বিয়ের পর থেকে জীবনের সব সুখ চলে গেছে। সংসার দেখে রাখার দায়িত্ব পুরুষ মানুষের হলে মেয়েরা কি করবে? সারাদিন বসে সিরিয়াল দেখবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, একসময় আমি তোমার থেকে অনেক বেশি রোজগার করতাম। এই সংসারের জন্য চাকরি ছেড়ে দিয়েছি। আমায় খাওয়ার খোটা দেবে না। হ্যাঁ হ্যাঁ, কিভাবে রোজগার করতে খুব ভালো করে জানা আছে। বসের গাড়িতে এই হোটেল ওই হোটেল, কিছু জানি না ভেবেছ? মা কি বললেন শুনতে পারলাম না, ইয়ারফোন কানে লাগিয়ে নিয়েছি। উঁচু ভলিউমে বাইরের আওয়াজ শোনা যায় না, গেলেও খুব অস্পষ্ট। মাও নিশ্চয়ই বাবাকে কড়া কোনো কথা শুনিয়ে দিচ্ছে। তমিলা না কে একটা আছে, তাকে নিয়েও ঝগড়া হয়। মুভির একটা দারুণ সিন চলছে। আমি বিছানার চাদর চেপে ধরলাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি, খিদেয় পেট চৌচৌ করছে। মা পাশে নেই, ঘরে লাইট জ্বলছে, দরজাটা হালকা করে ভেজানো। কিছু একটা খেতে হবে, না হলে সারা রাত আর এক ফোঁটাও ঘুম হবে না। ফ্রিজে নিশ্চয়ই খাবার দাবার রাখা আছে, আমাদের ফ্রিজ কখনো খালি হয় না। ধীর পায়ে উঠে রান্নাঘরের দিকে গেলাম। বাবার ঘর থেকে ঘুঙানির আওয়াজ আসছে। এমন আওয়াজ মানুষকে আকর্ষণ করে। দরজার ফাঁকায় চোখ রাখতেই চমকে উঠলাম। মায়ের হাতে রক্ত মাখা ছুরি। বাবা ছটফট করছেন, তার শরীর ভেজা, মেঝেতে রক্তের বন্যা বইছে। আমার নিঃশ্বাস বন্ধ হতে আসতে লাগলো। এসব কি শুরু হয়েছে? পাখিটাকে ঘুম ভাঙলো। একটা কাক জানালার ধারে জলপাই গাছের ওপর বসে আছে, বেসুরো কর্কশ গলায় ক্রমাগত কাকা করছে। জেগে উঠে খানিকটা বিরক্ত হলাম। কাকের ডাকে ঘুম ভাঙার ব্যাপারটা একটুও ভালো লাগছে না। কোকিলের গান শুনলে হয়তো ভালো লাগতো। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। স্বপ্নের ব্যাপারে তেমন কিছু মনে করতে পারলাম না। হঠাৎ খুব ভয় পেয়েছিলাম, এতটুকুই মনে আছে। রাতে না খাওয়ার কারণে প্রচণ্ড খিদে পাচ্ছে। বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে গেলাম। মা পাউরুটিতে মাখন লাগাচ্ছে। বেশ কয়েকদিন ধরে সকালে নাস্তা হিসাবে শুকনো পাউরুটি জুটছে। ফ্রিজে মাছ মাংস থাকলেও মা রান্না করবে না। বড় লোকেরা নাকি সকালে পাউরুটি খায়। বাবা বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন, মুখের ওপর পত্রিকা, ডান হাতে মগ ভর্তি চা। বাবার কাছে গিয়ে কোমল গলায় বললাম, কেমন আছো বাবা? এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? ভালোই বলা চলে। রাতে হঠাৎ খুব ভয় পেয়েছিলাম, এই আর কি। ঘুমের মধ্যে ভয় পাওয়া মোটেই ভালো লক্ষণ নয়। ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। কঠিন মুখে বললাম, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার? আমি কি পাগল? বাবা কোমল গলায় বললেন, মোটেই না, তুই খুব বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার কারণেই সাইকিয়াট্রিস্ট দেখাতে যাবি। হাফ পাগল মানুষেরা শুধু শরীরের ডাক্তার দেখায়, আর পুরো পাগলের কোনো অনুভূতি থাকে না। এখন তুই ঠিক কর, তুই কি করবি? আগে থেকে সিরিয়াল দিতে হবে না, গেলেই ডাক্তার পাওয়া যাবে। গেলেই পাওয়া যাবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হাফ পাগলা, মনের রোগকে রোগই মনে করে না, অথচ গায়ে একটা ঘামাচি ফুটলেই ডাক্তারের কাছে দৌড়ায়। বাবা হাসলেন, আমিও শব্দ করে হেসে উঠলাম। বাবা ঝলমলে গলায় বললেন, রেডি হয়ে নে, তোর মাকেও রেডি হতে বল, সকালের নাস্তাটা বাইরে করে নেব। মা রাজি হবে না। একটু আগে দেখলাম পাউরুটিতে মাখন লাগাচ্ছে। তোর মা নিজেও ওই জিনিস খেতে পছন্দ করে না। তুই গিয়ে বল, দেখবি একবারই রাজি হয়ে যাবে। সত্যিই মা একবার বলে রাজি হয়ে গেল। পাউরুটি ঢেকে রাখতে রাখতে বলল, তোদের জ্বালায় কোনো কাজ করার উপায় নেই, চল দেখি যাই। আমি অল্প হাসলাম। অল্প বয়সে এক তরুণ চেয়ারে বসে আছে, মনে হচ্ছে উনিই ডাক্তার। লোকটার মুখে চাপ দাড়ি, ফর্সা চেহারা, মেয়েদের মতো টানা টানা চোখ।
ডাক্তার সাহেব অসম্ভব কোমল গলায় বললেন, শুভ সকাল লিটল প্রিন্সেস। শুভ সকাল। তুমি কি হিন্দু নাকি মুসলিম? মুসলিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার সাথে একান্তে কথা বলতে চাও? আমি বিব্রত হয়ে বাবার দিকে তাকালাম। বাবা ভাবলেশীনভাবে তাকিয়ে আছেন। ডাক্তার সাহেব সহজ গলায় বললেন, তোমার সমস্যাগুলো কি বাবার সামনে বলতে পারবে? আমি মাথা নাড়ালাম। উনি বললেন, তাহলে মিস্টার, আপনি পাশের কক্ষে গিয়ে বসুন। এখানকার বজলুর দোকানে খুব ভালো আদা চা পাওয়া যায়। এক কাপ চা পান করতে করতে অপেক্ষা করুন। ভীত হবেন না, এ ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে। আমার কার্যকলাপ আপনি ও ঘরে বসেই দেখতে পারবেন, শুধু কথা শুনতে পারবেন না। বাবা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। উনি বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। তুমি না বসলে আমাকেও দাঁড়াতে হবে। লোকটার কথার ধরন খুব অদ্ভুত। গোলগাল চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, চশমার ফাঁক দিয়ে তাকাচ্ছে। এখন বলো, তোমার কি সমস্যা? আমি রাতের বেলা দুঃস্বপ্ন দেখি, খুব বাজে বাজে স্বপ্ন। জেগে দেখো নাকি ঘুমিয়ে দেখো? আমি কটমট দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। কঠিন মুখে বললাম, ঘুমিয়ে দেখি। স্বপ্নের কথা সবসময় মনে থাকে নাকি কখনো কখনো ভুলে যাও? বেশিরভাগ সময় মনে থাকে, মাঝে মধ্যে ভুলে যাই। কি ধরনের স্বপ্ন দেখো? রোমান্টিক, হরর এই জাতীয়? অবশ্য রোমান্টিক স্বপ্নকে দুঃস্বপ্ন বলে না, মিষ্টি স্বপ্ন বলে। আমি কিছু বললাম না, বিব্রত মুখে এদিক ওদিক তাকাতে লাগলাম। স্বপ্নের ব্যাপারগুলো ওনাকে বলার মতো না। তাছাড়া দিলু কাকার ঘটনাটাও ওনাকে বলতে পারবো না। উনি সহজ গলায় বললেন, কাজের কথা বাদ দাও, খানিকক্ষণ গল্প করা যাক। সেদিন কি হয়েছে শোনো। আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে আমার স্ত্রী এসে আমার গায়ে কয়েকটা তেলাপোকা ছেড়ে দিল। হাসতে হাসতে বলল, একটু ভয় পাও, একটু চিৎকার করো, ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করব। লোকে দেখবে শুধু মেয়ে মানুষই না, পুরুষ মানুষও তেলাপোকা দেখলে ভয় পায়। আমি হো হো করে হেসে উঠলাম। সহজ গলায় বললাম, আপনি ভয় পেলেন? হ্যাঁ, পেলাম একটু। বউকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে এসব করাই যায়। এখন তোমার সমস্যার কথা বলো, কেমন স্বপ্ন দেখো? সেদিন দেখলাম বাবা মায়ের চুলে আগুন ধরিয়ে দিয়েছে। পরের দিন দুপুর স্কুল থেকে ফিরেছি। হঠাৎ দেখলাম মা আমাদের মালির সাথে এক বিছানায় শুয়ে আছে, পরক্ষণেই কেউ নেই। তোমার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়? ভৌতিক নাটক সিনেমা দেখার অভ্যাস আছে? প্রচণ্ড ক্লান্ত লাগে? দিনের রুটিন উল্টোপাল্টা? এগুলোর প্রশ্ন করলেন। এতগুলো প্রশ্ন করলেন, কোনটা জবাব দেব? আমার সবগুলো প্রশ্নের উত্তর দরকার। তুমি একটা একটা করে উত্তর দাও। হ্যাঁ, মা বাবা সারাদিন ঝগড়া করে। আমি হরর মুভি দেখতে খুব পছন্দ করি। স্কুল থেকে ফিরে খুব ক্লান্ত লাগে। আমার প্রতিদিনের রুটিন আলাদা, ভিন্ন ভিন্ন সময়ে ঘুমাতে যাও। দেখো, তোমার এই সমস্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুঃস্বপ্ন, অন্যটা প্রচণ্ড মানসিক চাপের কারণে ভুল দেখা। তুমি নিশ্চয়ই তোমাদের মালির সঙ্গে মায়ের খারাপ ব্যাপার চিন্তা করেছিলে। কড়া গলায় বললাম, না, আমি এমন কিছু চিন্তা করিনি। নিশ্চয়ই করেছো, খুব অস্পষ্ট হলেও করেছো। হয়তো তোমার মনে নেই। হ্যাঁ, এই ডাক্তার ঠিকই বলছে। দুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে এমন একটা দৃশ্য ছিল। তখন আমার মায়ের কথা মনে পড়ছিল। মা দিলু কাকার সাথে শুয়ে আছে। ঠিক সেই দৃশ্যটাই সেদিন দেখেছি। মনে পড়েছে? আমি মাথা দোলালাম। উনি কোমল গলায় বললেন, এতে তোমার কোনো দোষ নেই। মনের সব ভাবনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এবার আসো দুঃস্বপ্নের ব্যাপারে। দুঃস্বপ্ন হচ্ছে যা আমাদের মনে উদ্বেগ বা চরম দুঃখের মতো প্রবল সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এটা দেখার পর প্রায়শই সংকটাপন্ন অবস্থায় জাগ্রত হয়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি মাথা নাড়ালাম। উনি নড়ে চড়ে বসলেন। চশমা ঠিক করতে করতে বললেন, দুঃস্বপ্নের দুইটা দিক, একটা নাইটমেয়ার, অন্যটা স্লিপ টেরর। তোমার ক্ষেত্রে দুটোই দেখা যাচ্ছে। এগুলো কি জিনিস? নাইটমেয়ারে শিশুরা দুঃস্বপ্ন দেখে ভয় পায়। স্বপ্নগুলো ভীষণ ভয়ঙ্কর। যেমন ধরো, মা বাবাকে কেউ মারতে আসছে, তোমার কোনো ক্ষতি হচ্ছে। এসব স্বপ্ন জেগে ওঠার পর মনে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 6 বছরের বাচ্চাদের হয়ে থাকে। অন্যদিকে স্লিপ টেররের ক্ষেত্রে হঠাৎ তীব্র ভয় পায়, কিন্তু স্বপ্ন দেখছে কিনা বলতে পারে না। আমি এসব থেকে কিভাবে মুক্তি পাবো? আমার যে খুব কষ্ট হয়। কিছু উপায় তো নিশ্চয়ই থাকবে। এই যেমন ধরো, কয়েকদিন সিনেমা দেখা যাবে না, রুটিন মেনে চলতে হবে। বাকিগুলো তোমার বাবাকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, বাবাকেই না হয় বলবেন। তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, বুঝেছি। মেনে চলার চেষ্টা করব। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তুমি কি এক কাপ চা খাবে?
আদা চা? আমার খুব পছন্দের। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, না আমি চা খাবো না। হঠাৎ করে খারাপ লাগতে শুরু করছে। ডাক্তার সাহেব বিবাহিত হতে গেলেন কেন? ওনার বউ না থাকলে কি এমন সমস্যা হতো? দুনিয়া পাল্টে যেত নাকি? দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালাম। সরু গলায় বললাম, আপনার নামটা একটু বলবেন? উনি মুচকি হাসলেন, সহজ গলায় বললেন, আমার নাম মেহেদি হাসান। তোমার কি নাম? আমার নাম ডালিয়া। খুব সুন্দর নাম, আমার পছন্দের ফুলের নাম। আরেকটা কথা, আমি কিন্তু অবিবাহিত। ওই ঘটনাটা বানানো। আমি চমকে উঠলাম। সে চমক ওনার চোখ এড়ালো না, আমার দিকে খুব সুন্দর করে হাসলেন। এই লোকটা মনের ডাক্তার। উনি কি আমার মন পড়তে পারছে? না না, পারছে না। মন পড়ার মনোবৈজ্ঞানিক উপায় তৈরি হয়নি, নাকি হয়েছে? ইস, কি এক বিশ্রী কাণ্ড হয়ে গেল। লজ্জায় আমার কান লাল হয়ে যাচ্ছে। মা বাবার সাথে অনেক ঘোরাঘুরি করলাম। বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে এলো। দুপুরে সবাই মিলে বিরিয়ানি খেয়েছে। দিনটা খুব সুন্দর কাটছে। আসার সময় দেখলাম আজ অনেক গোলাপ ফুটেছে। কয়েকটা গোলাপ তুলে এনে ফুলদানিতে রাখতে মন্দ হয় না, মিষ্টি গন্ধ ছড়াবে। ফুল তোলার জন্য বাগানে গেলাম। দিলু কাকাকে কোথাও দেখা যাচ্ছে না। এই সুযোগ। ফুল তুলতে দেখলে উনি খুব কষ্ট পায়, বেজার মুখে তাকিয়ে থাকে। একটা ফুল তোলার পর দিলু কাকার গলা কানে এলো। চাপা স্বরে কারোর সাথে কথা বলছে। কান খাড়া করলাম। না, কোনো কাজ হচ্ছে না। ডালিয়ার ওপর কোনো প্রভাব পড়ছে না। শুধু শুধু আমার থেকে টাকা নিস না। মাইরালামও একদম। কিছুক্ষণ নীরবতা। কবে কাজ হইব? আজও দেখলাম মা বাবার সাথে ঘুরতে যাচ্ছে। জাদুর পাওয়ার বাড়াতে হবে, বেশি শক্তিশালী জাদুকর। ডালিয়া যেন। আতকে উঠলাম। দিলু কাকার আমার উপরে জাদু করেছে? কিন্তু কেন? আমি ওনার কি ক্ষতি করেছি? দৌড়ে গিয়ে বাবাকে বলে দেব? এ কি, আমার পা এগোচ্ছে না কেন? পা দুটো সীসার মতো জমে যাচ্ছে কেন? চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাবাকে বললে দিলু কাকা কিছুই স্বীকার করবে না। তখন আর কিছু করার থাকবে না। না না, বাবাকে কিছু বলা যাবে না। যা করার আমাকেই করতে হবে। এই জাদু কি জিনিস? মুভিতে দেখা জাদুর মতো কিছু একটা, কিন্তু আমার ওপর জাদু করা হচ্ছে কেন? এসব প্রশ্নের উত্তর জানতে হলে এখনই কিছু করা যাবে না। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কাপা হাতে ফুল তুলতে লাগলাম। দিলু কাকা বলল, আম্মা যান, ফুল তুলছেন কেন? কাউকে দিবেন? যথাসম্ভব শান্ত গলায় বললাম, না কাকা, টেবিলে সাজিয়ে রাখবো। আপনারা ডাক্তারের কাছে গেছিলেন না? গেছিলাম। পাগলের ডাক্তার? বলো তো কাকা, আমি কি পাগল? না আম্মা যান, আপনি পাগল হবেন কেন? ভাই হয়তো বুঝতে পারেনি। মেজাজটা একদম গরম আছে। আম্মা যান কি সিনেমা দেখবেন? চমৎকার কয়েকটা ভূতের সিনেমা পেয়েছি। দেখতে যা লাগে না, কি বলবো। আপনার খুঁজে দেওয়া প্রতিটা সিনেমাই খুব সুন্দর হয়, দেখতে আরাম লাগে। দিলু কাকা লজ্জিত ভঙ্গিতে হাসলো। চাপা গলায় বলল, কি যে বলেন না আম্মা যান। যান, মোবাইল নিয়ে আসেন, ডাউনলোড করে দিচ্ছি। এলোমেলো পায়ে ঘরের দিকে চলে এলাম। লোকটাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ওনার কাছে আমার সিনেমা দেখার হাতে খড়ি। একদিন গোলাপ গাছের নিচে বসে কার্টুন দেখছে। এমন সময় দিলু কাকা এসে বলল, আম্মাজান কি দেখেন? এই তো কাকা, কার্টুন দেখছি। ছায়াছবি দেখেন না? ছায়াছবি মানে মুভি? হ্যাঁ দেখি তো। কার্টুন মুভিগুলো দেখি, মাঝে মধ্যে অ্যানিমেশনও দেখা হয়। এসব সিনেমায় মজা নেই। ভূতের সিনেমা যা না বললে আপনাকে ডাউনলোড করে দিতে পারি, রাতে দেখে মজা পাবেন। অত্যন্ত আবেগের বসে ভূতের মুভি ডাউনলোড করলাম। পরে দেখি ভূতের মুভি না, প্রেম কাহিনী। খুব বাজে বাজে দৃশ্য আছে। প্রথম দিকে একটু অস্বস্তি লাগলো, পরে সব ভালো লাগতে শুরু করলো। নিয়মিত দেখতে লাগলাম। দিলু কাকা প্রতিদিন ভূতের মুভি নামিয়ে দিত, সেগুলোও দেখতাম। কেমন যেন অভ্যাস হয়ে গেল। ভালো মন্দ রান্না হবে, মা সাকেরা খালাকে যেতে দেয়নি। সাকেরা খালা মুখ বেচার করে হাঁসের গোস্ত রান্না করছেন। আমি তার কাছে বসে আছি। সত্যই হয়, আমার দাদার ওপরও কালো জাদু করা হয়েছিল। শেষ বয়সে পাগল হয়ে মারা গেছে। জাদু করে কি কি করা যায়? মানুষকে বশ করে, শত্রুতা থাকলে মেরেও ফেলে, বান মারে। ও, এসব থেকে বাঁচার উপায় নেই? আছে তো মা, বড় বড় হুজুররা জিন পোষে, ওই জিন দিয়ে কাজ করায়, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। এমনি কিছু করা যায় না, ওঝা বা হুজুরকে না দেখিয়ে? আমার মা বলতেন, রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পরে হাতে ফু দিয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিলে ওই দিন জাদুর প্রভাব পড়ে না। তাছাড়া আয়াতুল কুরসি পড়লে ঘুমাতেও শয়তান কাছে আসে না। আমি আর কিছু বলার আগে মা ঘরে ঢুকলো। সরু গলায় বলল, কি নিয়ে কথা হচ্ছে? সাকেরা খালা কাচুমাচু হয়ে বললেন, কিছু না আপা,
জাদু নিয়ে কথা হচ্ছিল। আমার দাদাকে জাদু করা হয়েছিল তাই বলছিলাম। মা ওনাকে আশ্বস্ত করতে হালকা হাসলো, অথচ আমার দিকে কেমন কড়া চোখে তাকিয়ে আছে। বাড়িতে উৎসব উৎসব ভাব, নানান পদে খাবার রান্না হচ্ছে। হাঁসের গোস্ত, সেমাই পিঠা, এসব বাদেও মুরগি কুমড়া হচ্ছে। তেল মশলা কম দিয়ে পোলা হয়েছে। মা হেসে হেসে সব কাজ করছে, বাবা হাত লাগিয়েছেন। মা বাবা দুজনে মিলে পিঠা বানালো। 8টার মধ্যে সব রান্না শেষ। মায়ের প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা 3জন খেতে বসলাম। সাকেরা খালা আমাদের সাথে বসেছেন। আমার জীবনে এমন ঘটনা প্রথমবার দেখলাম। বাবা বললেন, হাঁসের গোস্ত রান্নার টেকনিক অন্যরকম। সাকের আবু বোধহয় ভালো রাঁধতে পারেনি, আমি রাঁধলে আঙুল চাটতে হতো। সাকেরা খালা চোখ মুখ কুঁচকে ফেললেন, ঝাঁঝালো গলায় বললেন, আগে একটু মুখে দিয়ে দেখেন। গোস্ত রান্নার আমার ধারে কাছেও কেউ যেতে পারবে না। আমাদের ওখানে কোনো অনুষ্ঠান লাগতে আমাকে ডাকতে আসে। মা বলল, না খেয়ে কিছু বলা যাচ্ছে না। হাঁসের গোস্ত ভালো হলে তোমায় 2 দিনের ছুটি দেব, বেতনও কাটবো না। সাকেরা খালার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাবা বললেন, আমি এই মুহূর্তে খেতে পারবো না, একজন মেহমান আসবে, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। দিলুকে খাবার দেওয়া হয়েছে? মা বলল, হু হয়েছে, সাকেরা বুকি দিয়ে এসেছে। এতক্ষণে বোধহয় খেয়ে ঘুমিয়েও পড়েছে। আমি বিশেষ কিছু খেতে পারলাম না। হাঁসের গোস্ত সামান্য একটু মুখে দিয়ে বললাম, রান্না খুব ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। আমার শরীরটা যেন কেমন কেমন লাগছে। বাবা বললেন, কেমন লাগছে? বেশি খারাপ লাগলে গিয়ে শুয়ে পড়, ডাক্তার সাহেব আসলে একবার দেখিয়ে যাস। মা বলল, কোন ডাক্তার আসবে? তোমার কোনো বন্ধু তো ডাক্তার নেই? আরে আমার বন্ধু হবে কেন, ডালিয়ার ডাক্তার, আজই তো দেখালাম। অপরিচিত লোককে বাড়িতে ডেকেছো কেন? প্রথমে সব মানুষই অপরিচিত থাকে, আস্তে আস্তে পরিচিত হয়। তাছাড়া লোকটাকে অপরিচিত বলা যায় না। ডালিয়াকে দেখার সময় আমায় পাশের ঘরে গিয়ে বসতে বলল। এসি রুম। চাকর ছেলেটাকে দিয়ে আদা চা আনালো, 2টো সমোসাও ছিল। খাওয়া শেষে 1 গ্লাস বরফ শীতল পানি এনে দিল। বলতে গেলে যত্নের চূড়ান্ত করেছে। আজকাল কোন ডাক্তারের ব্যবহার এমন হয় না। ওরা এক দরজা দিয়ে লোক ঢোকায়, অন্য দরজা দিয়ে বের করে দেয়। হা হা। বাবা সুন্দর ভঙ্গিতে হাসলেন। ডাক্তার সাহেব আসছে শুনে আমার ঘুম উড়ে গেল। বুকের মধ্যে ডিপ ডিপ করতে লাগলো। মা সরু চোখে বাবার দিকে তাকালো, রাগী গলায় বলল, আজ রাতে বলতে হবে কেন? অন্যদিন বলা যেত না? আহা, আজ বললে সমস্যা কি? কোনো সমস্যা না। লোকটা তোমায় যত্ন করেছে নিজের লাভের জন্য, পাবলিসিটি বাড়ানোর জন্য। এতে এত গলে যাওয়ার তো কিছু নেই। তা অবশ্য ঠিক, মনের ডাক্তারদের রোগী থাকে না। জানলে আসতে বলেছ কেন? বাবা কড়া চোখে মায়ের দিকে তাকালেন, অথচ তার মুখ হাসি হাসি। মা আর কিছু বলল না। বাবা গামলা থেকে 1 টুকরো গোস্ত তুলে মুখে পুরে দিলেন। আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, ঘরের দিকে হাঁটা দিতে গেলাম। ঠিক তখনই চোখ পড়ল জানালার দিকে। একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে, অন্ধকারের মধ্যে জলজল করছে। চোখ দুটো টকটকে লাল রঙের। ঘরে যেতে পারলাম না। মায়ের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। ভয় মেশানো গলায় বললাম, আমার খুব খারাপ লাগছে। মা কিছু একটা পরে আমার মাথায় ফু দিলেন। খেয়াল করলাম লাল চোখ জোড়া আস্তে আস্তে উদা হয়ে যাচ্ছে। মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। ভয় কেটে যাচ্ছে। ডাক্তার সাহেব এলেন রাত 10টার দিকে। হাতে করে 1 কেজি মিষ্টি নিয়ে এসেছেন। মা ওনাকে দেখে খুব বিরক্ত হলো। আমাকে ওনার সামনে যেতে দিল না। কড়া গলায় বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমিও তোমার সাথে যাচ্ছি। আমি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, তুমি এমন করছো কেন? এমনি করছি, যা বলছি তাই শোনো, বাড়তি কথা বলবে না। রাতে খুব সুন্দর ঘুম হলো। এক ঘুমে রাত কেটে গেছে। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। সকাল সকাল ঘুম ভাঙলেই বাগানে হাঁটতে যেতে ইচ্ছে করে। ফুলগুলো খুব সতেজ হয়ে থাকে। মা আমার জন্য বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছে। সেগুলোর কয়েকটা মুখে দিয়ে বাগানে হাঁটতে গেলাম। বোধহয় দিলু কাকা এখনও ঘুম থেকে ওঠেনি। তার ঘরের কাছে গিয়ে উকি মারলাম। কাকা কারোর সাথে ফিসফিস করে কথা বলছে। আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসার জন্য আমি সব করতে পারি। যত টাকা লাগে আমি দেব। শুধু ডালিয়ার মন বদলাতে হবে, যাতে ও নিজের বাবাকে চিনতে পারে। আমার মন বদলাতে হবে কেন? তাছাড়া আমার বাবাকে নতুন করে কি চিনতে হবে? 1 মিনিট, উনি কি যেন বলল? আমার মেয়েকে কাছে নিয়ে আসতে চাই মানে? আমি দিলু কাকার মেয়ে, কিন্তু এটা কিভাবে সম্ভব? লোকে বলে দিলু কাকার সাথে আমার চেহারার খুব মিল, একদম বাপ মেয়ের মতো। তবে কি? আমার খুব দুর্বল লাগছে, মাথায় কাজ করছে না, হাত পা কাঁপছে, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। ঘুমের তেষ্টা ভীষণ তীব্র। ইচ্ছে করছে এখানেই ঘুমিয়ে পড়ি। এভাবে দাঁড়িয়ে আছিস কেন?
তুই তো কাঁপছিস, সরে যাও, তুমি আমার মা না, দূরে থাকো আমার থেকে। মা চমকে উঠল, আমার বাহু ধরে বলল, এসব কি বলছিস তুই, মাথা ঠিক আছে তোর? মায়ের দিকে তাকালাম, সুন্দর চেহারায় দুশ্চিন্তার ছাপ, ব্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে মায়ের মুখটা অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোধহয় জ্ঞান হারাচ্ছে। ছোট্ট মস্তিষ্ক আর কত চাপ সইতে পারে। ঘরে আলো নেই বললেই চলে, জানালার পর্দা টানা, দরজা ভেজানো, আবছা অন্ধকারে বিছানায় শুয়ে আছে। মা বাবা দুজনই এগোরে বসা, তাদের ফিসফিসানি শোনা যাচ্ছে। মা ভীতু গলায় বলছে, দিলু কি ওকে সব বলে দিল নাকি? বাবা বললেন, না না, দিলু বলবে কেন, ওকে তো সব বলাই আছে। তবু আমার খুব ভয় হচ্ছে। ডালিয়া তখন বলল আমি ওর মা না, ওর থেকে দূরে থাকতে বলল। আমার কিন্তু কিছু ভালো লাগছে না। আহা, চুপ করো না। মা চুপ হয়ে গেল। কারো সাহায্য ছাড়া আমার একার পক্ষে এই রহস্য উন্মোচন করা সম্ভব না। কিন্তু কে আমায় সাহায্য করবে? ডাক্তার সাহেব? হুট করে এক অপরিচিত মানুষের সাহায্য কামনা করা কতটা যুক্তিযুক্ত তা আমার জানা নেই। তবে ওনার কথাটা প্রথমে মনে আসলো। ইচ্ছে করে ভাবিনি, হুট করে চলে এসেছে। ডাক্তার সাহেবের চেম্বার চিনে যেতে অসুবিধা হবে না, কিন্তু উনি কি আমায় সাহায্য করতে চাইবেন? চাইবেন না বোধহয়। দিলু কাকা আজ আমায় স্কুলে নামিয়ে দিতে গেছিল। গেটের কাছে দাঁড়িয়ে বলল, আম্মা যান, আপনি ভেতরে চলে যান, ছুটির সময় নিতে আসবো। আমি ভদ্রমেয়ের মতো মাথা নাড়লাম। গেট থেকে খানিকটা সরে গিয়ে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে দিলু কাকার দিকে তাকিয়ে রইলাম। সে ডানে বামে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলো। এদিকে তো বাড়ির পথ না, কোথায় যাচ্ছে? আমাকে দেখতে হবে। আজ তনিমাদের বাড়িতে সাঁতার কাটতে যাওয়ার কথা। তনিমা স্কুলে আসবে না, দুজন মিলে খুব মজা করব। ব্যাগে একটা জামাও আছে। এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। স্কুল ড্রেস বদলে জামাটা পরে নিলাম। চুলগুলো এলোমেলো করে মুখে মাস্ক পরলাম। একটুখানি ধুলোবালি গায়ে মাখিয়ে নিলাম। আমায় বোধহয় চেনা যাচ্ছে না। স্কুলের দারোয়ানটাও চিনতে পারলো না। হ্যাট হ্যাট বলে ভাগিয়ে দিল। দিলু কাকা অনেক দূরে চলে গেছে বোধহয়। এতক্ষণে অনেক দূর এগিয়ে যাওয়ার কথা। না, যায়নি। রাস্তার ওপাশে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এখন কি বাড়ি ফিরে যাবে নাকি? দূর, ভালো লাগে না। মধ্যবয়স্ক এক ভদ্রমহিলা বাজারের ব্যাগ তুলতে হিমশিম খাচ্ছে। তার কোলে ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটা ঘুমাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, ব্যাগটা আমার কাছে দিবেন, আপনি তো পারছেন না। মহিলা আমার দিকে তাকালেন। তাকানোর ধরনটা খুবই সুন্দর, কেমন মায়া কারা। কোমল গলায় বললেন, তুমি তুলতে পারবে? আমি মাথা নাড়লাম। চাপা গলায় বললাম, পারবো। আপনি রিক্সা ঠিক করেন। মহিলা অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলেন। মৃদু গলায় বললেন, রিক্সায় যাওয়ার টাকা নেই, বাড়ি থেকে আসার সময় টাকা আনতে মনে নেই। তুমি বরং ব্যাগটা রেখে যাও, আমি যেতে পারবো। কত দূর যাবেন? এই তো সামনেই ধনেশ কবিরাজের বাড়ি। কবিরাজ কি কাজ করে? বোকা মেয়ে, কবিরাজ কি কাজ করে জানো না? গাছগাছরার ওষুধ দেয়। উনি অবশ্য কবিরাজ না, ওঝাগিরি করে, জিন পরি ছাড়ায়, জাদুটোনা করে। আমার চোখ চকচক করে উঠল। দিলু কাকা নিশ্চয়ই এই কবিরাজের কাছে যাবে। চায়ের দোকান ছেড়ে রাস্তায় নেমে গেছে। উত্তরের পথ ধরে হাঁটতে শুরু করেছে। আমি বললাম, চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। তোমার মা বাবা কিছু বলবে না? না, মা বাবা কাজে গেছে, ওরা আসার আগে ফিরে আসবো। আপনি একা একা পারবেন না। মহিলা ইতস্তত ভঙ্গিতে মাথা নাড়লেন। এছাড়া ওনার কোনো উপায়ও নেই। বাচ্চা নিয়ে ব্যাগ সামলাতে পারছে না। কবিরাজ বাড়িতে গিয়ে কি করবেন? বাবুটা কি অসুস্থ? না মা, বাবু সুস্থ আছে। আমি ওনার বাড়ি ভাড়া নিয়েছি, আজ উঠব। ও আচ্ছা, চলেন। কত দূর আর? বেশি না, সামনেই। মাঝে মধ্যে ভাগ্য খুব সহায় থাকে। আজ আমার ভাগ্য আমার সহায় আছে। দিলু কাকা দুবার পেছনে ফিরে তাকালেও আমার দিকে তেমন একটা খেয়াল করেনি। তার ধারণাই নেই যে আমি তার পিছু করতে পারি। একা থাকলে হয়তো কিছুটা সন্দেহ করত, কিন্তু এখন তো একজনের সাথে আছে। কবিরাজের বাড়িতে কেমন অদ্ভুত গন্ধ। দিলু কাকা আমাদের আগে বাড়ির ভেতর ঢুকলো। মহিলা আমাকে খুব যত্ন করে বসালেন। ঘরে শুকনো খাবার যা ছিল আমার সামনে সাজিয়ে দিলেন। আদুরে গলায় বললেন, তুমি না থাকলে আসতেই পারতাম না। কদিন হলো বাড়ি পাল্টেছে, কিছু জিনিসপত্র আনার ছিল। আমার না কবিরাজি কাজকর্ম দেখার খুব শখ। কবিরাজ কোথায় বসে আমাকে একটু দেখাবেন? আগে বিস্কুটগুলো খেয়ে নাও, তারপর নিয়ে যাচ্ছে। বড় ঘরের এক পাশে ওনার বসার জায়গা, অন্য পাশে আমাদের রান্নার ব্যবস্থা হয়েছে। তবে হ্যাঁ, একটা কথাও বলবে না, উনি শুনলে রাগ করবেন। আমি মাথা নাড়লাম। দুইটা বিস্কুট হাতে নিয়ে বললাম, নিয়ে চলেন না। মহিলা বিড়ালের মতো হেঁটে রান্নাঘরে গেলেন। নিচু গলায় বললেন,
এই ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখো, বেশিক্ষণ দেখবে না কেমন? আমি একটু আসছি। আমি মাথা নাড়লাম। কবিরাজের সামনে দিলু কাকা বসে আছে, কোনো কথা বলছে না। বললেও খুব ক্ষীণ গলায় বলছে, সে শব্দ কানে আসে না, বাতাসে ভাসিয়ে নিয়ে যায়। তোর কাজ হচ্ছে মেয়েটার মাঝে পরিবর্তন পাচ্ছিস কিছু? দিলু কাকা মাথা নাড়ল। সে কোনো পরিবর্তন পাচ্ছে না। যা যা করতে বলেছিলাম ঠিকঠাক করেছিস তো? করেছে। আপনার দেওয়া ছায়াছবিগুলো ওকে দেখিয়েছে। খাবার পানিতে ছালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। আগুনের গল্পও শুনিয়েছি। লাভ হয়নি। এত উতলা হলে কি চলে? এসব কাজ ধীরে ধীরে করতে হয়। কত ধীরে করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব। আমি আমার মেয়েকে ফেরত চাই। একটা কথা বল বেটা, মেয়ে ফেরত চাইলে তো পুলিশের সাহায্য নিতে পারতে। আমার কাছে আসলি কেন? দিলু কাকা মাথা নাড়ল। ঠিক তখনই মহিলাটা এসে বললেন, আর দেখতে হবে না, এসো, তোমাকে রিকশায় তুলে দিচ্ছি। অগত্যা ওনার সাথে চলে এলাম। মহিলা স্কুল পর্যন্ত রিকশা ঠিক করে ভাড়া দিয়ে দিলেন। অসম্ভব কোমল গলায় বললেন, তোমাদের মতো মেয়েরা আছে বলে এখনো পৃথিবী টিকে আছে। ভালো থাকবে সব সময়। আমি মাথা নাড়লাম। মন খারাপ হয়ে গেছে। সব কথা শুনতে পারলাম না। বাস্তব জীবন আর সিনেমার বুঝি এটাই পার্থক্য। সিনেমার নায়িকারা সব কিছু শুনে ফেলে, সব কাজ করে ফেলে, কিন্তু বাস্তবে তা হয় না। আসার আগে স্কুল গেটের কাছে ব্যাগ লুকিয়ে রেখে এসেছিলাম। ফুলের জোপের আড়ালে কারো নজর পড়ার কথা না। ব্যাগ নিয়ে তনিমাদের বাড়ি চলে গেলাম। তনিমা বিছানায় শুয়ে আছে। আন্টি ওর মাথা হাত বুলিয়ে দিচ্ছেন। আমি বললাম, এ তনিমা, তোর কি হয়েছে? তনিমা কিছু বলল না। আন্টি বললেন, রাতে খুব বাজে স্বপ্ন দেখেছে। এখন ভয়ে বিছানা ছেড়ে উঠতে পারছে না। আমায় বসে থাকতে হচ্ছে। বাজে স্বপ্ন দেখা খুব খারাপ। আমি দেখেছিলাম। বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন। তনিমা উঠে বসলো। জড়ানো গলায় বলল, কোন ডাক্তার? আমি যাব। ডাক্তার মেহেদি, খুব ভালো ডাক্তার। তনিমা বলল, মা আমিও যাব, নিয়ে চলো না। আন্টি বিরক্ত গলায় বললেন, চুপচাপ শুয়ে থাক। ডালিয়া মা, তোমার কাছে ডাক্তারের নম্বর আছে? আমার কাছে নেই, তবে বাবার কাছে আছে। ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আন্টি তক্ষুনি বাবাকে কল দিলেন। ডাক্তারের নম্বর নিলেন, ঠিকানা শুনলেন। আমি ইতস্তত গলায় বললাম, একটা কথা বলবো? আমি কি আপনাদের সাথে যেতে পারি? ডাক্তার সাহেবকে বলে আসতাম আমি ভালো হয়ে গেছে। তোমার বাবা বলে দিয়েছে নিশ্চয়ই। তনিমা বলল, না মা, ডালিয়াকে নিয়ে চলো। আসার সময় তিনজনে রেস্টুরেন্টে খেয়ে আসবো। আন্টি বাবাকে কল দিলেন, বললেন, আমি তনিমাকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাচ্ছি। তনিমা চাচ্ছে ডালিয়া ওর সাথে যাক। আপনার কোনো আপত্তি নেই তো? ফেরার পথে আমি বাসায় নামিয়ে দেব। বাবা সম্মতি দিলেন। তনিমা খুশি হয়ে হাততালি দিতে লাগলো। মেয়েটার বাচ্চামি স্বভাব এখনও গেল না। ডাক্তার সাহেবকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। মেরুন রঙের একটা হাফ শার্ট পরেছেন, উঁচু করে চুল আঁচড়ানো, ডান হাতে কালো বেল্টের ঘড়ি। আমার কেমন লজ্জা লাগতে শুরু করলো। ওনার দিকে তাকাতে পারছি না। ডাক্তার সাহেব স্বাভাবিক ভঙ্গিতে তনিমার সাথে কথা বলতে শুরু করলেন। আমি আড়ষ্ট হয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। উনি খুব সুন্দর করে গুছিয়ে তনিমার সাথে কথা বলছেন, যেমনটা আমার সাথে বলেছিলেন। ব্যাপারটা আমার কাছে একটুও ভালো লাগলো না। কষ্টে দম আটকে যাওয়ার অবস্থা। মানুষটা এত খারাপ কেন? আমার চোখে পানি এসে যাচ্ছে। ডাক্তারের সাথে কথা শেষ করে আন্টি বললেন, ডালিয়া ওভাবে পেছন ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? ধরা গলায় বললাম, এমনি, এখানে দুটো চেয়ার রাখা, আমার বসার জায়গা নেই। তাহলে বাইরে গিয়ে বসতে পারিস। দেখলাম ওখানে বসার ব্যবস্থা আছে। আমি একটুও নড়লাম না, জায়গায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব অসম্ভব কোমল গলায় বললেন, আপনাদের আর কিছু বলার না থাকলে আসতে পারেন। ডালিয়া তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমি কেঁপে উঠলাম। আমার সাথে কথা আছে মানে? কি কথা আছে? আন্টিও বেশ অবাক হলেন। বিস্মিত গলায় বললেন, ওর সঙ্গে কি কথা আছে? ওর সমস্যার ব্যাপারে কথা বলবো। আপনারা থাকলে বলতে পারবে না। কাল নিজের বাবার সামনেও বলতে পারেনি। আন্টি মাথা দোলালেন। তার চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এখন চেয়ার ফাঁকা আছে, তুমি বসতে পারো। কি বলবেন আমাকে? দেখো ডালিয়া, তোমার বয়সে এমন আবেগ থাকা খুব স্বাভাবিক। তারপর থেকে তুমি অনেক নাটক সিনেমা দেখো। তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। কি বলতে চাইছেন আপনি? তুমি কি বুঝতে পারছো না? না, পারছি না, একটুও বুঝতে পারছি না। আমি তনিমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমার মতো তনিমাও খারাপ স্বপ্ন দেখছে। এখানে আবেগ নিয়ন্ত্রণের কথা আসছে কোথা থেকে? উনি সহজ গলায় বললেন, তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো।
কিন্তু তা তুমি স্বীকার করতে চাইছো না। একদম না, একটুও না। আপনি বাজে কথা বলছেন। আমি আপনাকে পছন্দ করি না, প্রচণ্ড রকমের অপছন্দ করি। কথাটা বাজে হলে আমার কোনো সমস্যা নেই, তবে তুমি ভুলে যাচ্ছ আমি একজন সাইকিয়াট্রিস্ট, মনের ডাক্তার। ঠোঁট কামড়ে মাথা নিচু করে রইলাম। কি বলবো বুঝতে পারছি না। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সত্যি স্বীকার করার মতো কঠিন কাজ আর নেই। আমি যদি তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দিই, উনি কি মেনে নেবেন? জানি না, মনে হয় মানবেন না। আমি খুব ছোট, যেদিন মেনে নিবে সেদিনই তোমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেব। আপনি কিভাবে বুঝবেন বাবা কবে মেনে নিবে? তুমি বলে দেবে নাকি বলবে না? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব। ডাক্তার সাহেব অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার মুখ হাসি হাসি। চোট ধরতে পারলে মানুষ এমন করে হাসে। এই ডাক্তার বিরাট ঘুঘু লোক, দুই কথায় ফাঁসিয়ে দিয়েছে। আমি উঠে দাঁড়ালাম, ক্ষীণ গলায় বললাম, ভালো থাকবেন। সারা পথ তনিমাদের সাথে কোনো কথা বললাম না। টিস্যু পেপার দিয়ে চোখ চেপে ধরে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। একটুও ভালো লাগছে না, কিচ্ছু না। বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল রাতে। ততক্ষণে চারদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। দুদিন ধরে মা বাবার মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে না, তারা নিজেদের মধ্যে হাসি খুশি আছে। বাবা সকাল সকাল অফিস থেকে ফিরছেন, হাতে করে নানা পদের খাবার নিয়ে আসছেন। এমনিতে বাবা খুব শৌখিন মানুষ, নিজস্ব লাইব্রেরি আছে। একসময় পড়ার প্রতি খুব আগ্রহ ছিল, এখন অবশ্য তেমন পড়েন না। বাবার লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে এলাম, গোয়েন্দা গল্প। অদ্ভুত সুন্দর নাম বইটার, চাদরে জড়ানো চিরকুট। অনেক রাত পর্যন্ত জেগে রইলাম, গল্প শেষ না করে ঘুমানো যাচ্ছে না। সকালে ঘুম ভাঙলো দেরিতে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দিলু কাকার ঘরে গেলাম। অস্পষ্ট গলায় বললাম, আব্বা আমি ফিরে এসেছি। দিলু কাকা বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। আমার গলায় বাবার ডাক শুনে প্রায় লাফিয়ে উঠল। হড়বড় করে বলল, আম্মা জান আমায় চিনতে পারছেন? হ্যাঁ আব্বা, আমি তোমাকে চিনতে পারছি। তুমি ওদের গিয়ে বলো আমি তোমার সাথে থাকতে চাই। দিলু কাকা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওনার পিছন পিছন গেলাম। বাবা খবরের কাগজ পড়ছিলেন। দিলু কাকা তার কাছে গিয়ে বলল, ভাইজান আমার মেয়ে আমাকে চিনতে পারছে, সে আমার সাথে থাকতে চায়। বাবা চমকে উঠলেন, উত্তেজিত গলায় বললেন, কে তোর মেয়ে? কে তোর সাথে থাকতে চায়? ডালিয়া, আজ সকালে বলেছে। জিজ্ঞেস করে দেখেন। বাবা অসম্ভব উত্তেজিত হয়ে পড়লেন, চিৎকার করে বললেন, ওকে কে বলছে? তুই ওর বাবা? তুই বলেছিস? ভালো করে শুনে রাখ, তুই ওর কিছু না, স্রেফ কিছু না। আমি কিছু বলিনি ভাইজান, সবই রক্তের টান। বাবার চিৎকার শুনে মা দৌড়ে এলো, ভীতু গলায় বলল, কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? দিলু বলছে ডালিয়া নাকি ওর মেয়ে, ওর সাথে থাকতে চায়। কেন বলেছে? দিলু এমন বলবে কেন? দিলু ভাই আপনি এসব কথা বলছেন কেন? যা সত্য তাই বলছি, সত্য কি কখনো চাপা থাকে? বাবা এক ছোবলে দিলু কাকার কলার চেপে ধরলেন, রাগী গলায় বললেন, ডালিয়া তোর মেয়ে না। মনে করে দেখ, তুই ওকে 20 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছিলি। ওকে আমরা দত্তক নিয়েছিলাম, আমার কাছে সব ডকুমেন্টস আছে। তুই আমার মেয়েকে আমার থেকে নিতে পারবি না, কখনোই না। আমি হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম খানিকক্ষণ। তার মানে সত্যি আমি দিলু কাকার মেয়ে? বাবা মামা দত্তক নিয়েছিলেন। শব্দ করে কেঁদে উঠলাম। মা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো, কোমল গলায় বলল, চল মা, ঘরের ভেতর চল। না আমি যাব না, আমি তোমাদের সাথে থাকবো না, আমি আমার বাবার কাছে থাকবো। বাবা শান্ত গলায় বললেন, বোকামি করো না। দিলু কাকা যেন আকাশের চাঁদ হাতে পেল, বলল, হ্যাঁ মা, তুমি আমার কাছেই থাকবে। আমি তোমার গ্রামে নিয়ে যাব, তোমার মায়ের কবর দেখিয়ে নিয়ে আসবো। বাবা দিলু কাকাকে মারতে এলেন। বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে বললেন, জানার কোথাকার, তোকে শেষ করে ফেলবো। মা অনেক কষ্টে তাকে শান্ত করলেন। বাবা সোফায় বসে আছেন, তার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, বাবা আমাকে সবটা সত্যি সত্যি বলো। তুমি না আমায় নিজের মেয়ে ভাবো? তাহলে বলো, বলো না প্লিজ। বাবা খানিকক্ষণ চোখ বন্ধ করে রইলেন, ধরা গলায় বললেন, সত্যিই তুমি আমার মেয়ে না, আমরা তোমাকে জন্ম দিইনি। দিলু তোমার জন্মদাতা পিতা, মা বাবাকে চুপ করাতে চাইছে। বাবা মায়ের হাত সরিয়ে দিলেন, সহজ গলায় বললেন, 8 মাসের অন্তঃসত্ত্বা বউকে নিয়ে দিলু এই শহরে আসে, থাকার জায়গা নেই। 2 দিন খান জাহান আলীর মাজারে রাত কাটায়। 3য় দিন আমার সাথে দেখা হয়, ওদের সমস্যার কথা বলে। আমি তাদের বাড়িতে নিয়ে আসি, দিলুকে মালিক চাকরি দিয়ে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিই। এতে মানবতার চেয়ে নিজের লাভটাই বেশি ছিল।
আমার স্ত্রীও 7 মাসের অন্তঃসত্ত্বা। এত বড় বাড়িতে একা থাকে, একজন সঙ্গী পেলে মন্দ কি? এতটুকু বলার পর বাবা থামলেন, শার্টের হাতায় চোখ মুছে বললেন, যথাসময়ে দিলুর স্ত্রীর পেন শুরু হলো। তাকে নিয়ে হাসপাতালে গেলাম। দৌড়াদৌড়িতে আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গেল। তাকে ওটিতে নিয়ে যাওয়া হলো, তবে শেষ রক্ষা হলো না। পৃথিবীর আলো দেখার আগে আমাদের বাচ্চাটা পৃথিবী ছেড়ে চলে গেল। দোষটা আমারই। আমি ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম, বাড়িতে একা রাখতে চাইনি। তোমায় জন্ম দেওয়ার 8 ঘন্টা পরে তোমার মা মারা যায়। সন্তান হারিয়ে আমার স্ত্রীর অবস্থাও খুব করুণ। মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিস্থিতি বিচার করে এই দিলুর থেকে 20 লাখ টাকার বিনিময়ে তোমাকে দত্তক নিলাম। সেসবের কাগজপত্র আছে। এখন চাইলেই তুমি নিজের বাবার কাছে ফেরত যেতে পারবে না। দিলু কাকা খেকিয়ে উঠল, ঝাঁঝালো গলায় বলল, বাজে কথা বলবেন না। আমি কোনো টাকা পয়সা নিছিলাম না। আপনি জোর করে আমার মেয়েকে কেড়ে নিয়েছিলেন। ডালিয়া মা, তুই এই লোকটার কথা বিশ্বাস করিস না। বাবা হাসলেন, মায়ের দিকে তাকিয়ে বললেন, কাগজপত্রগুলো নিয়ে এসো, সত্যি মিথ্যা প্রমাণ হয়ে যাক। মা অনেক খুঁজেও কোনো কাগজ বের করতে পারল না। আমি বললাম, তোমরা কোনো কাগজ বের করতে পারলে না, তার মানে তোমরা মিথ্যে বলছো। আর আব্বা সত্যি কথা বলছে। আমি এই মুহূর্তে তোমাদের বাড়ি থেকে চলে যাব। মিথ্যেবাদীরা আমার কেউ হতে পারে না। বাবা এলোমেলো হয়ে সোফায় বসে রইলেন। তার মুখ ভাবলেশীন, যেন জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। মা কান্না জড়ানো গলায় বলল, ওগো, তোমার মেয়ে এসব কি বলছে? ওকে বোঝাও না। ডালিয়া মা, আমার কথা শোন। উনি তোর বাবা না হলেও আমি তোর মা। আপন মা না হই, দুধ মা। 2.5 বছর বকের দুধ খাইয়ে তোকে বড় করেছে। তোর জন্য বছরের পর বছর রাত জেগেছে। আমি তোর মা। আমাকে ছেড়ে কোথাও যাস না। মায়ের আকুতি মিনতি আমার মন গলাতে পারল না। দিলু কাকার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি কানে আসছে। মা খুব কাঁদছে। কাঁদলে কাঁদছে, তাতে আমার কি? মিথ্যাবাদীরা আমার কেউ হতে পারে না। এ কি, আমার চোখে পানি আসছে কেন? অদ্ভুত যন্ত্রণা হলো তো। রিক্সার জন্য অপেক্ষা করছে। দিলু কাকা রিক্সা ঠিক করতে গেছে। লোকটাকে বাবা, আব্বা অথবা আব্বু এই জাতীয় কিছু বলে সম্বোধন করা উচিত, কিন্তু আমি তা করতে পারছি না। অভ্যাসের কারণেই পারছি না। বহুদিনের অভ্যাস হুট করে বদলে ফেলা যায় না। মিনিট 10 দাঁড়ানোর পর একটা রিক্সা পাওয়া গেল। দিলু কাকা ঝলমলে গলায় বলল, আম্মা যান, উঠে আয়। এই নে তোর জন্য আইসক্রিম এনেছি। আমরা কোথায় যাচ্ছি? বাপ মেয়ের থাকার জন্য ছোটোখাটো একটা বাসা ভাড়া করেছে। কয়েকদিন ওখানে থাকার পর গ্রামে চলে যাব। আমি স্কুলে যাব না? দিলু কাকা চুপ করে গেল। খানিকক্ষণ পর ইতস্তত করে বলল, আগে বাসায় যাই, তারপর না হয় দেখা যাবে। আজ আমার পরীক্ষা আছে, চাইলেও স্কুল কামাই করা যাবে না। উনি বিড়বিড় করে বলল, ভালো ঝামেলায় পড়লাম। বুঝিনি। তোরে বলছি না আম্মাজান, স্কুলে যেতে কি স্কুল ড্রেস লাগবে? বই, খাতা, ব্যাগ, কলম সবই লাগবে। চিন্তা করিস না, আমি ও বাড়ি গিয়ে নিয়ে আসবো। তুই একদম চিন্তা করিস না। বাপ থাকতে তোর কোনো কষ্ট হবে না। ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে আকাশের দিকে চেয়ে রইলাম। এভাবে হুট করে চলে আসাটা বোধহয় উচিত হলো না। মা বাবা নিশ্চয়ই মনে খুব কষ্ট পেয়েছে। কাল রাতে গল্প পড়ার সময় হঠাৎ মনে হলো, দিলু কাকা আমাকে বশ করে নিজের মেয়ে বানাতে চায়। আমি যদি বশীভূত হওয়ার নাটক করি, তাহলে ওনার পরিকল্পনা ধরতে পারবো। তারপর মা বাবাকে সব বলে দেব। কিন্তু শেষ পর্যন্ত জানলাম আমি সত্যি ওনার মেয়ে। মা বাবা কি এই কথাটা অস্বীকার করতে পারতো না? চিৎকার করে বলতে পারতো না আমি তাদের মেয়ে? হয়তো পারতো না। পারলে নিশ্চয়ই বলতো। এভাবে চলে আসতে দিত না। 2 রুমের টিনের ঘর। একটা ঘরে গাবদা ধরনের জিনিসপত্রে ঠাসা, অন্যটা বেশ সুন্দর, ছিমছাম করে গোছানো। দিলু কাকা বলল, মা, এটা তোর ঘর, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। মাকে দেখবি? এটা তোর মায়ের ছবি। দিলু কাকা অসম্ভব সুন্দরী এক মহিলার ছবি দেখালো। তার ঠোঁটের ওপর কালো একটা তিল। অজান্তেই নিজের ঠোঁটের ওপর হাত চলে গেল। এটা তাহলে মায়ের কাছ থেকে পাওয়া। চোখ ভিজে উঠছে। এই জীবনে কখনো মাকে ছুঁয়ে দেখা হবে না। দিলু কাকা আমাকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে গেল। তার নাকি কাজ আছে। দেখলাম সেই কবিরাজের বাড়ির দিকে হাঁটছে। হয়তো তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছে। হঠাৎ কেউ একজন আমার নাম ধরে ডাকলো। পাশ ফিরে দেখি ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি অত্যন্ত কোমল গলায় বললেন, স্কুলের ভেতর যাচ্ছ না কেন? স্কুল শুরু হতে এখনো 40 মিনিট বাকি। আমি একটু আগে চলে এসেছি। একটু আগে না, বেশ আগে চলে এসেছ। ইতস্তত করে বললাম,
আপনি এখানে কেন এসেছেন? ডালিয়া খোঁজ নিতে এসেছিলাম। কাল ওদের বাসার ঠিকানা জানা হয়নি, মোবাইল নম্বর বন্ধ, তাই ভাবলাম স্কুলে আসতে পারে। আপনি সব রোগের প্রতি এমন যত্নশীল নাকি বিশেষ বিশেষ রোগীর প্রতি? কেন বলো তো? কিছু না, এমনি জানতে চাইলাম। আমার বেলায় তো খোঁজ নেননি তাই। ডাক্তার সাহেব হাসলেন, মৃদু গলায় বললেন, আমার সাথে 1 কাপ কফি খাওয়া যাবে? যদিও স্কুলের বাচ্চাকে এমন প্রস্তাব দেওয়া মানানসই না, তবুও বললাম, আমি মোটেও বাচ্চা মেয়ে নই। রাজি থাকলে ওই ক্যাফেতে গিয়ে বসতে পারি। চলুন। ডাক্তার সাহেব কোনার দিকের একটা টেবিলে বসলেন। ওয়েটার ছেলেকে ডেকে কফি অর্ডার দিলেন। সহজ গলায় বললেন, বসো। এত ভয় পাচ্ছ কেন? চেয়ার টেনে বসতে বসতে বললাম, আমি মোটেও ভয় পাচ্ছি না, অথচ খেয়াল করলাম আমার গলা কাঁপছে। ডাক্তার সাহেব বললেন, দেখো, তোমাকে এসব কথা বলা মানায় না। বয়স হিসাবে তুমি খুব ছোট। তীক্ষ্ণ গলায় বললাম, আমি একদম বাচ্চা না। বারবার বয়স নিয়ে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ, তুমি বাচ্চা না, তোমার চিন্তা ভাবনা বড়দের মতোই। নানান রকম নাটক সিনেমা দেখার কারণে প্রেম নামক জিনিসটা তোমার মস্তিষ্কের 80% জায়গা দখল করে নিয়েছে। কী সব বাজে কথা বলছেন? আমি কি সত্যি বাজে কথা বলছি? তুমি আমায় নিয়ে কিছুই ভাবনি? না, আপনাকে নিয়ে কি ভাববো? উনি একটু মিয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে চশমা ঠিক করতে করতে বললেন, তাহলে হয়তো আমি ভুল বুঝেছি। যাই হোক, দুঃখিত। তুমি কিছু মনে করো না, আমার খুব দরকারি একটা কাজ আছে, এখনই মনে পড়লো। তুমি বসে কফি খাও, লাগলো অন্য কিছুও খেতে পারো, আমি বিল দিয়ে যাচ্ছি। আপনি এমন ছটফট করছেন কেন? শান্ত হয়ে বসুন। উনি বসে পড়লেন। কঠিন মুখে বললেন, প্রথম দেখায় ভালোবাসা, এই জাতীয় কথা আমি একদমই বিশ্বাস করি না। এত বছরের জীবনে কোনো মেয়েকেই প্রথম দেখায় পছন্দ করতে পারেনি, ভালো লাগেনি। কিন্তু সেদিন প্রথম তোমায় দেখলাম, যার সব কিছু আমার ভালো লাগলো। ভাবলাম সাহিত্যের এই কথাটা মিথ্যে না। আকবার এ বাসার ঠিকানা রেখে দিলাম। মেয়েদের পিছনে ঘোরা আমার স্বভাব না। তবুও তোমার স্কুল খুঁজে বের করেছে। অবশ্যই এর অন্য একটা কারণ ছিল। কি কারণ ছিল? সেদিন তনিমার সাথে আমার ওভাবে কথা বলা তোমায় অনেক কষ্ট দিয়েছে। তুমি স্বীকার করো না, নাই করো, এটা সত্যি। তুমি চাইলেই তোমার সব অনুভূতি লুকিয়ে রাখতে পারবে না। তোমার বয়স খুব অল্প, প্রচুর নাটক সিনেমা দেখো। কারো থেকে সামান্য আঘাতে খুব বড় ভুল করে ফেলা অসম্ভব কিছু না। আপনি কি মরে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, ওই ধরনেরই। তুমি ভাবতে পারো আমি তনিমাকে পছন্দ করেছি বা কিছু। সেই ভুলটা ভাঙার জন্যই তোমার খোঁজ করেছে। আমার জায়গায় অন্য কেউ থাকলেও কি একই কাজ করতেন? হয়তো করতাম না। তাদের প্রতি আমার অনুভূতি কেমন হতো জানা নেই, আবার করতেও পারি, সঠিক বলতে পারছি না। আমার চোখ থেকে পানি পড়ছে, কেন পড়ছে জানি না, শত চেষ্টা করে আটকাতে পারছি না। উনি হাত বাড়িয়ে আমার গাল স্পর্শ করতে গেলেন, কিন্তু করলেন না। হাত সরিয়ে নিয়ে বললেন, তোমায় কি খুব কষ্ট দিয়ে ফেললাম? বিশ্বাস করো, আমি কষ্ট দিতে চাইনি। আমি চোখ মুছতে মুছতে বললাম, আমার জীবনের অনেক বড় একটা সত্যি আছে। আপনি জানলে আর কখনো আমায় এসব বলবেন না। কি সত্যি? আমি কি জানতে পারি? সেদিন যার সাথে আপনার ওখানে গিয়েছিলাম, সে আমার আসল বাবা না। আমি সাধারণ একজন মালির মেয়ে। বাবা কখনো আসল নকল হয় না। বাবা নামক শব্দটা খুব ভারী, সবাই বোঝা বইতে পারে না। এই যে রাস্তায় রাস্তায় এতিম ছেলে মেয়েগুলো ঘুরে বেড়ায়, ওদেরও তো কেউ না কেউ জন্ম দিয়েছে। রাস্তায় ঘুরে বেড়ানো পাগল মেয়েদেরও সন্তান হয়, তারা মা হয়, কিন্তু কেউ বাবা হয় না। বলার সময় অনেক বড় কথা বলা যায়, কিন্তু মেনে নেওয়া খুব কঠিন। আপনি কি আগের দিনের মতো করে আমায় বিয়ের প্রস্তাব দিবেন? আমি জানি দিবেন না। আমি উঠে দাঁড়ালাম। এই পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না, কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? তোমার বাড়ির ঠিকানা কি? এখন কোথায় থাকছো? সোনাতলার ওখানে টিনের ভাড়া বাসায়। দিলু নামে খোঁজ নিলে দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, তোমার স্কুলে দেরি হয়ে যাবে। আমি কিছু না বলে সেখান থেকে চলে এলাম। সব কিছু মিলিয়ে মাথায় কাজ করছে না। একটা ক্লাসেও মনোযোগ দিতে পারলাম না। স্কুল শেষে দিলু কাকা আমায় বাসায় নিয়ে এলো। 1 গ্লাস দুধ হাতে দিয়ে বলল, সারাদিন স্কুল করে ক্লান্ত হয়ে গেছিস, এই দুধটুকু খেয়ে নে। অনিচ্ছা সত্ত্বেও দুধটুকু খেয়ে নিলাম। শরীরটা একটুও ভালো লাগছে না। মা বাবার কথা খুব মনে পড়ছে। এতদিনের ভালোবাসার প্রতিদান হিসেবে এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত হয়নি। কি ভাবছিস? কিছু ভাবছি না, মাথাটা কেমন ভার লাগছে। ঘরে গিয়ে শুয়ে পড়, সারাদিন স্কুল করে ক্লান্ত হয়ে গেছিস।
দরজার সামনে ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। দিলু কাকা ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কে? এখানে কি চান? জি, আমি ডালিয়ার ডাক্তার, ওর খোঁজ নিতে এসেছি। দিলু কাকা অনিচ্ছা সত্ত্বেও ওনাকে ভেতরে আসতে দিল। একটা চেয়ারে বসতে দিয়ে বলল, ডালিয়া তুই ভেতরে যা, আমি দেখছি উনি কি বলে। এলোমেলো পায়ে ঘরের ভেতর চলে এলাম। চোখে ঘুম জড়িয়ে আসছে, মাথার ভেতর কেমন যেন চক্কর দিচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। শেষবার জ্ঞান হারানোর আগে শুনলাম ডাক্তার সাহেব দিলু কাকাকে বলছেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক শুনলাম নাকি ভুল জানি না, তবে মনটা আনন্দে ভরে গেল। উনি এই বাড়ি পর্যন্ত চলে আসবেন ভাবতে পারিনি। চোখ খুলল অন্ধকার ঘরে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, হাত পা বাঁধা। কোথায় আছি আমি? ঘরের মধ্যে আবছা অন্ধকার, দরজা জানালা বন্ধ, পর্দা টেনে দেওয়া। টিনের ঘর দিনের বেলা পুরোপুরি অন্ধকার করা সম্ভব না বিদায় সামান্য আলোর রেখা দেখা যাচ্ছে। বিছানায় উঠে বসতে চেষ্টা করলাম, পারলাম না। হাত পা খুব শক্ত করে বাঁধা। কাউকে ডাকবো, কিন্তু কাকে? দিলু কাকা কোথায় আছে? সে আমার এই দশা করলো নাকি? বয়ের চোটে ঘামতে শুরু করলাম। অনেক সিনেমা দেখেছি, আমার সাথে কি তেমন কিছু হবে নাকি? হয়েছে। ভয়ে গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখি দিলু কাকা দাঁড়িয়ে আছে। সে স্বাভাবিক ভঙ্গিতে লাইট জ্বালালো, জলমলে গলায় বলল, ঘুম শেষ? হ্যাঁ শেষ। আমার হাত পা বেঁধে রেখেছেন কেন? বাজারে গেছিলাম মা, কিছু জিনিস কেনার ছিল, ভাবলাম তুই একা থাকবি তাই। এটা কেমন যুক্তি? একা থাকবো বিদায় হাত পা বেঁধে রাখবেন? রেগে যাস না মা, ভেবেছিলাম জেগে উঠলে তুই চলে যাবি। বাপের মন তো, ভুল হয়ে গেছে মা। বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। লোকটা বলে কি? মাথায় সমস্যা নাকি? ঘুম থেকে জেগে উঠলে চলে যেতে পারি বিধায় হাত পা বেঁধে রেখে গেছে? বাচ্চা ভোলানো কথা। এই দেখ, তোর জন্য জামা নিয়ে এসেছি, গোসল সেরে এটা পরে বাইরে আয়। সব কিছু অদ্ভুত লাগতে শুরু করলো। লোকটার ভাবগতিক সুবিধার ঠেকছে না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, কয়টা বাজে এখন? 10টা বাজে। 10টা বাজে মানে? 10টার সময় এমন দিনের আলো থাকে নাকি? সকাল 10টা বাজে। তুই কাল বিকেলে ঘুমিয়েছিস তো, তাই বুঝতে পারছিস না। মাথায় বাস পড়ার মতো অবস্থা। এত লম্বা সময় ঘুমিয়েছিলাম কেন? মাথাটা এখনো ঝিমঝিম করছে। কী সব হচ্ছে বুঝতে পারছি না। ডাক্তার সাহেবের কাছে যেতে হবে, হয়তো উনি এসবের খুব চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন। দেরি করিস না, গোসল সেরে আয়। বিরক্ত মুখে উঠে দাঁড়ালাম। ঘর টিনের হলো, পাকা বাথরুম, টাইলস বসানো, ঝর্ণার সিস্টেমও আছে, বরফ শীতল পানি। বেশ আরাম করে গোসল শেষ করলাম। গায়ে পানি ঢালার পর শরীরটা ঝরঝরে লাগছে। দরজার ওপাশ থেকে দিলু কাকা বলল, গোসল শেষ হলো তোর? পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রায় শেষ। কাপড় বদলে আসছি। নতুন ড্রেসটা খুব বিশ্রী ধরনের, পাতলা কাপড়ের ছেঁড়া ফাড়া পোশাক, তাতে বাজে বাজে ছবি আঁকা, দেখলেই বমি আসে। মানুষের রুচি কত জঘন্য হলে এমন পোশাক কিনতে পারে, ভাবতেই গা গুলিয়ে উঠল। অন্য কোনো কাপড় সাথে আনিনি, উপায় নেই দেখে ওইটাকে পরতে হলো। ভেজা তোয়ালেটা ওড়নার মতো করে পরে নিলাম। দরজা খুলতেই দেখি দিলু কাকা দাঁড়িয়ে আছে। এভাবে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকার মানে কি? লোকটা কি করতে চাইছে? খাবারের আয়োজন ভালো, পরোটা, গরুর গোস্ত, ঘন ডাল, একটা প্লেটে ফল কেটে সাজানো। অপরিচিত দুজন লোক খাটে বসে আছে। দিলু কাকা বলল, ওনারা তোর আঙ্কেল হয়, সালাম দে মা। জড়ানো গলায় বললাম, আসসালামু আলাইকুম। লোক দুটো উত্তর দিল না। পরোটা ছিঁড়তে ছিঁড়তে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সে হাসি আমার কাছে ভালো লাগলো না। বিরক্ত গলায় বললাম, আমাকে আগে ডাকলে না কেন? স্কুলে যেতে পারলাম না? যাবে তো মা? সমস্যা নেই, হেড স্যারকে আমি বলে দেব। আচ্ছা ঠিক আছে। লোক দুটো সমানে হেসে যাচ্ছে। খাওয়া শেষ করে ওদের একজন বলল, দরদাম ঠিক হয়ে যাক, ভারত পাঠাতে 6 লাখ নেব, বাকিগুলো আপনি হাতে পাবেন। একটা বর্ডার পার করে দিতে 6 লাখ? একটু বেশি হয়ে গেল না? আপনার মালও তো ভালো না, বুঝতেই পারছেন। অবাক হয়ে বললাম, কি বিক্রি করবে আব্বা? দিলু কাকা হাসলো, বিশ্রী গলায় বলল, পদ্মা কাটার কাটাকে বিক্রি করে দেব, মরার পরও কম জ্বালানি। কে পদ্ম কাটা? কেউ না, ওরে বেঁধে ফেলেন। মাইয়া বহুত চালাক হয়েছে। ওঝা বলল জাদু নাকি কাজ করেনি। এই মাইয়া হুঁশে আছে। চোখের পলকে লোক দুটো আমার হাত পা বেঁধে ফেলল। মুখে টেপ লাগাতে লাগাতে বলল, দিনের বেলা এসব করছি, সমস্যা হবে না তো? আরে না, কিসের সমস্যা হবে? আশেপাশে বাড়িঘর নেই, তয় তাড়াতাড়ি করেন। ঠিক সেই মুহূর্তে মা ঘরে ঢুকলো। মায়ের সামনে দুজন পুলিশ বন্দুক তাক করে আছে। মা হাসতে হাসতে বলল, দিলু ভাই,
আপনি হয়তো ভুলে যাচ্ছেন, পদ্ম কাটারা মরে না, মানুষ বদলে বেঁচে থাকে। তুই এখানে কিভাবে? তোকে ঠিকানা দিয়েছে কে? মা উত্তর দিল না। আমার হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, তুই ঠিক আছিস মা? মাকে জড়িয়ে ধরলাম। কেন যেন খুব করে কাঁদতে ইচ্ছে করছে। টেবিলের চারদিকে ছড়িয়ে থাকা চেয়ারে বাবা মা আর আমি বসেছি। সামনের চেয়ারে দারোগা সাহেব থমথমে মুখে আমাদের দিকে তাকিয়ে আছেন। ওই দুজন লোকসহ দিলু কাকাকে জেলের ভেতর আটকে রাখা হয়েছে। প্রথম দিকে শুধু হাতকড়া পরা ছিল। বাবা বললেন, দারোগা সাহেব এমন বিষাক্ত কেউটে সাহেবকে বাইরে রাখবেন না, এদের নিঃশ্বাসও বিষ ছড়ায়। দারোগা সাহেব অমত করলেন না, সোজা হাজতে পুরে দিলেন। মা বলল, ওদের খুব কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন, ফাঁসি টাসি জাতীয়। দারোগা সাহেব গম্ভীর গলায় বললেন, সে না হয় ব্যবস্থা করব, কিন্তু আপনি কিভাবে জানলেন এমন হতে পারে? এই দিলু লোকটা মোটেও সুবিধার না। 8 মাসের অন্তঃসত্ত্বা বউকে নিয়ে এখানে এসেছিল। তারপর থেকে আমাদের বাড়িতেই থাকতো। ভীষণ বদকিসিমের লোক। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। পদ্ম বলেছিল। পদ্মকে? ডালিয়া জন্মদাত্রী মা। মহিলা খুব চালাক ছিলেন, সাথে পুলিশের চর। কোনো এক নারী পাচারকারী দলকে ধরতে দিলুর সাথে পরিচয় হয়েছিল। তারপর প্রেম ভালোবাসা বিয়ে। দিলু কথা দিয়েছিল ওই পথ ছেড়ে দেবে, কিন্তু কুকুরের লেজ কি আর সোজা হয়? বাবা অবাক হয়ে বললেন, এসব কথা তুমি জানলে কিভাবে? পদ্ম বলেছিল। দুজনের কত শত গল্প হতো। দারোগা সাহেব নড়ে চড়ে বসলেন, কঠিন মুখে বললেন, দিলুকে আপনার সন্দেহ হলো কেন? ডালিয়া জন্মের পর ওর মা মারা যায়। আমরা ওকে দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু ওই দিলু 20 লাখ টাকা দাবি করে বসলো। আমার মুখের দিকে তাকিয়ে উনি টাকার জোগাড় করলেন। দিলুকে টাকা দেওয়া হলো। টাকা পাওয়ার পরপরই গ্রামের বাড়ি চলে যায়। তারপর বছর 4 কোনো খোঁজখবর ছিল না। 4 বছর পর হঠাৎ ফিরে আসলো। হাতে পায়ে ধরে আবার মালিক চাকরি নিল। দারোগা সাহেবের মুখ দেখে মনে হচ্ছে উনি প্রচণ্ড বিরক্ত হচ্ছেন। মায়ের পেঁচানো কথা ওনার ভালো লাগছে না। বাবা তরল গলায় বললেন, আহা, সোজাভাবে বলো না। তোমাকে দিলুর ব্যাপারে খবর দিল কে? ডালিয়ার ডাক্তার। ওই ছেলেটাই তো আমায় কল দিয়ে বলল পুলিশ নিয়ে দিলুর ওখানে যেতে। ডালিয়া বিপদে পড়েছে। কোন ডাক্তার? কি নাম? সাইকিয়াট্রিস্ট ডাক্তার মেহেদি হাসান নাম। লোকটা নিজেই কেন আমাদের খবর দিল না? আপনাকে বলল কেন? মা হতাশ গলায় বলল, আমি জানি না। দারোগা সাহেব সন্দেহের চোখে মায়ের দিকে তাকিয়ে রইলেন। বাবা বললেন, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আপনারা তদন্ত করুন, প্রয়োজন হলে বলবেন। আচ্ছা বেশ। মেহেদি ছেলেটার নম্বর আছে? কোন ঠিকানা? আছে, নম্বর আছে। চেম্বারের ঠিকানা আছে। সেগুলো আমাদের কাছে দিয়ে যান। ওর ব্যাপারেও খোঁজ নিতে হবে। মা ডাক্তার সাহেবের ঠিকানা দিলেন। সম্পূর্ণ রাস্তা কারো সাথে একটাও কথা বললাম না। কি বলবো? কথা বলার মতো মুখ আছে নাকি? বাড়ি ফেরার পর মা বলল, হাত মুখ ধুয়ে আমার কাছে এসো, তোমার সাথে কথা আছে। ভয়ে বুক কাঁপতে লাগলো। মা অবশ্য বিশেষ কিছু বলল না। ভাবলেশীনভাবে একটা চিঠি হাতে দিয়ে বলল, মেহেদি লিখেছে, তোমাকে দিতে বলল। তুমি তাকে কোথায় পেলে? কাল রাতে আমাদের বাড়িতে এসেছিল। এসে বলল, দিলু নামের লোকটাকে তার ভালো লাগছে না। যদিও তুমি তাকে বলেছ উনি তোমার নিজের বাবা, তবু ওর কেমন সন্দেহ হচ্ছিল। আমি বললাম, কি সন্দেহ হচ্ছে তোমার? মেহেদি বলল, আমি ওনার সাথে কথা বলতে গেছিলাম, উনি আমার কোনো কথাই শুনলেন না, গাড় ধরে বের করে দিলেন। বাজে ভাষায় গালাগাল দিতে দিতে বললেন, তোরা এই জায়গার ঠিকানা দিয়েছে কে? আমি বললাম, এতে কি প্রমাণ হয়? মেহেদি বলল, দেখুন, আমি ওনার কাছে ডালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গেছিলাম। কোনো বাবাই বিয়ের প্রস্তাব শুনে এমন করতে পারে না। হয়তো তোমাকে তার পছন্দ হয়নি। উনি আমার নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। মুখ দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে গেছেন। তুমি আমায় কি করতে বলো? ডালিয়া যদি কাল স্কুলে না যায়, তাহলে আপনি পুলিশ নিয়ে ওখানে যাবেন। আমার মন খুব কু ডাকছে। মা চুপ করলো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাক্তার সাহেব 2 পাতার চিঠি লিখেছেন। ওনার হাতের লেখা খুব সুন্দর, অক্ষরগুলো স্পষ্ট এবং গোছানো, ছাপা হরফের মতোই। চিঠির শুরুতে সম্বোধন। উনি লিখেছেন, প্রিয় ডালিয়া। লেখার পর 3টা ডট দিয়েছেন। হঠাৎ আমার কেমন অদ্ভুত লাগতে শুরু করলো। পানি পিপাসা পাচ্ছে, হাত পা থরথর করে কাঁপছে, হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। ছুটে গিয়ে পানি খেলাম। দূর, 1 গ্লাস পানিতে কি পিপাসা মেটে? আরও কয়েক গ্লাস খাই। পরপর 3 গ্লাস পানি পান করে বিছানায় বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছে।
ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি। মা আমার ঘরে উকি দিল, শান্ত গলায় বলল, আসবো আমি? আসলে আসবে, অনুমতি নেওয়ার তো কিছু নেই। ভাবলাম তুই ঘুমিয়ে পড়েছিস, তাই জিজ্ঞেস করছিলাম। না, জেগেই আছে। কিছু বলবে? হ্যাঁ বলবো তো নিশ্চয়ই। তোকে একজনের ছবি দেখাতে এলাম। মা একটা ছবি বের করলো। ছবিতে দুজন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে আছে, তারা খুব হাসছে। মা বলল, এই মহিলাকে চিনিস? হ্যাঁ চিনি। কিভাবে চিনিস? দিলু কাকা দেখিয়েছিল। এই ছবিটা আমার কাছে ছিল, অনেকবার তোকে দেখাতে চেয়েছি, মন সাড়া দেয়নি। ভেবেছি তুই পরের মেয়ে হয়ে যাবি। আজ আর কোনো বাধা নেই, দেখানোই যায়। খানিকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললাম, মায়ের ব্যাপারে কিছু বলবে? মা ভীষণ অবাক হয়ে আমার দিকে তাকালো। পরক্ষণে সহজ গলায় বলল, তোর মা ছিল পুলিশের আন্ডার কভার অফিসার। কোনো এক নারী পাচারকারী চক্রকে ধরতে গিয়ে দিলুর সাথে পরিচয় হয়। দিলুকে তো দেখেছিস, দেখতে শুনতে খারাপ না, বেশ ভালো দেখতে। আগে আরো সুন্দর ছিল, খুব গুছিয়ে কথা বলতে পারত। পদ্ম তার প্রেমে পড়ে গেল। নিয়মিত যোগাযোগ হতো দুজনের। পদ্ম নিজের কাজ ভুলে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়ল। চক্রটা যখন ধরা পড়ে তখন পদ্ম 2 মাসের অন্তঃসত্ত্বা। দিলুর সাথে গোপনে বিয়ে করেছে। পদ্মর মাথায় হাত। কি করবে? শেষ পর্যন্ত অল্পের জন্য দিলুকে নারী পাচারকারীর চক্রের সাথে ফেসে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। সাধারণ কেসে 6 মাসের জেল হয় দিলুর। তারপর দুজনে এখানে চলে আসে। কিন্তু জীবন তো গল্পের মতো সুন্দর হয় না। 6 মাস জেল খাটার কারণে দিলুর মনে পদ্মার ওপর ক্ষোভ জমতে শুরু করে। প্রায়ই দুজনের ঝগড়া হতো। সামান্য ব্যাপার মারামারি পর্যন্ত চলে যেত। মাঝে মধ্যে পদ্ম বলতো, সে বেঁচে না থাকলে যেন আমি ওর সন্তানের দায়িত্ব নিই। দিলুকে আজকাল ভরসা করতে পারে না, লোকটা খুব খারাপ। নিজের মেয়ে বউকে পাচার করে দিতে পারে। মা থামলেন, তার চোখ মুখ লাল হয়ে গেছে। আমি বললাম, দিলু কাকা তখন পদ্ম কাটা বলল কেন? তোর মায়ের আসল নাম সৈয়দা পদ্মা। প্রথম দিকে পরিচয় গোপন রাখতে দিলুকে নিজের নাম পদ্ম কাটা বলেছিল। কি অদ্ভুত নাম। মা একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল, দুপুরে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, খেতে আয়। আমি শুধু মাথা নাড়লাম, মুখে কিছু বললাম না। ডাক্তার সাহেবের চিঠিটা বের করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়লাম। প্রিয় ডালিয়া, আশা করি সুস্থ আছো। পৃথিবীর কোনো অনিষ্ট তোমায় স্পর্শ করতে পারেনি। আমিও বেশ ভালো আছি বলা চলে, তবে খানিকটা অস্থির হয়ে আছি। তোমায় কিছু কথা বলার আছে। কথাগুলো খুব জরুরি। সামনাসামনি বলতে পারলে ভালো হতো, কিন্তু তা সম্ভব না বিধায় চিঠি লিখতে হলো। চিঠিফিটির যুগ অনেক আগেই চলে গেছে। এসব 90 দশকের ব্যাপার, তবুও লিখতে বেশ ভালো লাগছে। যাই হোক, তুমি তো জানো আমি একজন সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট হওয়া তো মুখের কথা না, এর জন্য অনেক পড়াশোনার দরকার হয়। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শেষ করে মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেখানে চান্স পেলে MBBS করতে হয়। আমি এসব পড়ার পর আবার সাইকিয়াট্রি স্পেশালাইজেশনের MD করেছি। তুমি কি বিরক্ত হচ্ছ? শোনো, তোমাকে আমার পড়াশোনার ফিরিস্তি শোনাচ্ছি না। আমার বয়স কত হতে পারে তা বোঝাতে চেষ্টা করছি। আমার পড়াশোনা 1 বছর আগে শেষ হয়েছে, বর্তমানে চাকরি খুঁজছি। আব্বু বললেন, বসে থেকে কি করবি, একটা চেম্বার খোল, কিছু রোজগার হবে। বাবার কথাতেই চেম্বার খুললাম। বড় মামা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, কাজেই লাইসেন্স বের করতে তেমন অসুবিধা হয়নি। দৌড়াদৌড়ি যা করার মামা নিজেই করেছেন। বুঝতে পারছো নিশ্চয়ই, আমার বয়স 30-এর কাছাকাছি। অন্যদিকে তুমি খুব ছোট, স্কুলে পড়ো। আমাদের বয়সের ব্যবধান কম হলো 16-17 বছর। এত ছোট মেয়েকে কি করে বিয়ের প্রস্তাব দিই? সমাজে ব্যাপারটাকে কখনোই ভালো দৃষ্টিতে দেখবে না। লোকজন বলবে আমি কচি মেয়ে পেয়ে সব ভুলে গেছি। হয়তো তোমাকেও নানান কথা শুনতে হবে। তাছাড়া সত্যি বলতে 17 বছর কম কথা না। অত্যন্ত নিয়ম মাফিক চলাফেরা করি বিধায় আমার চেহারায় বয়স বোঝা যায় না। নিয়ম করে একবেলা শরীরচর্চা করি। খাবার দাবারের বিষয়েও খুব সচেতন। প্রতিদিন সকালে 1 কাপ করলা শরবত খাই। বাদাম, কিশমিশ, ছোলা একসাথে ভিজিয়ে সকালে নাস্তা করি। তুমি মনে কষ্ট নিও না। তোমাকে যা যা বলেছি সেগুলো বলা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো? নিজের মনকে আটকাতে পারিনি। প্রাপ্তবয়স্ক হয়েও কিভাবে এমন ছেলে মানুষই করে বসলাম জানা নেই। নিজের কাছে প্রশ্ন করেছি অনেকবার, কোনো উত্তর পাইনি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না। চিঠির কথাগুলো খুব গুছিয়ে লেখা উচিত ছিল। আমি পারিও, কিন্তু এখন পারছি না। কেন পারছি না তাও এক রহস্য। মন খারাপ করো না। তুমি অসম্ভব রূপবতী। আমার থেকে 1000 গুণ ভালো কাউকে পাবে। আমার মতো খারাপ লোকের কথায় কিছু মনে করো না।
ভুল করেও কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবে না। জীবনে চলার পথে অনেক ভুল মানুষের সাথে পরিচয় হয়, তাদের মনে রাখতে নেই। সব ভুলে নতুন করে ভালো থাকতে চাওয়ার নাম জীবন, আর ভালো থাকতে পারাটা সফলতা। আজ আর নয়, ভালো থাকবে সব সময়। দোয়া রইল, পারলে আমায় মাফ করে দিও। ইতি মেহেদি। চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম। লোকটা নিজেকে কি মনে করে? আমায় এমন চিঠি লেখার অধিকার ওনায় কে দিয়েছে? আমি ছোট, এজন্য আমায় ছেড়ে চলে যাবে? কম বয়সী মেয়েকে কি বিয়ে করা যায় না? মায়ের মুখে শুনেছি তার নানা 40 বছর বয়সে 15 বছরের এক মেয়েকে বিয়ে করেছিল। কি হয়েছে তাতে? কিচ্ছু হয়নি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। জীবনে এমন কষ্টের মুহূর্ত আর কখনোই আসেনি। একবার ইচ্ছে করলো কিছু একটা খেয়ে নিজেকে শেষ করে দিই। কি লাভ শুধু শুধু বেঁচে থেকে? কি আছে এখানে? আলনা থেকে ওড়নাটা হাতে নিয়ে খাটের উপর দাঁড়ালাম। ফ্যান হাতে পাচ্ছি না, বিরক্ত হয়ে চেয়ার নিয়ে এলাম। ফ্যানের সাথে ওড়না পেঁচাতে পেঁচাতে মনে পড়লো মা একটা চিরকুটও দিয়েছিল, ওটা তো পড়া হয়নি। তড়িঘড়ি করে নিচে নেমে এলাম, চিরকুটটা মেলে ধরে পড়তে আরম্ভ করলাম। প্রিয় ডালিয়া, জানি চিঠি পড়ে তুমি খুব কষ্ট পেয়েছ, পাওয়াই উচিত। এই বয়সে আবেগ খুব বেশি থাকে। একবার কোনো বিষয় মাথায় ঢুকলে তা পোকার মতো জেঁকে বসে। অবশ্য তুমি খুব শক্ত মেয়ে, নিজেকে সামলানোর যোগ্যতা তোমার আছে। মনে রাখবে, যে তোমাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে সে অত্যন্ত ফালতু লোক। সে মহামূল্যবান হীরা ফেলে চলে গেছে, এতে তার নিজেরই ক্ষতি হয়েছে, তোমার তো কিছুই হয়নি। ফুলের বাগানের পাশ দিয়ে অনেক প্রজাপতি উড়ে যায়, ফুলের আকর্ষণে তারা ছুটে ছুটে আসে, এটাই তো স্বাভাবিক। ফুলকে কখনো প্রজাপতির পেছনে ছুটতে দেখেছ? দেখোনি নিশ্চয়ই। তুমি শুধু ফুল নও, গোটা একটা ফুলের বাগান, যার সৌরভ শুধু প্রজাপতিকে নয়, মানুষকে আকর্ষণ করে। একটা বোকা প্রজাপতির জন্য মন খারাপ করাটা কি ফুলের বাগানকে শোভা পায় নাকি মানানসই? তুমি অসম্ভব রূপবতী, সোনার পাত্রে উজ্জ্বল মুক্তদানা, হীরার কিরণের মতো চমক তোমার। চাঁদের আলো পর্যন্ত তোমার রূপের কাছে ফিকে হয়ে যায়। তোমার টানা টানা চোখ, জোড়া ভ্রু, ঠোঁটের উপরের ছোট্ট কালো তিল। এই অপরূপা সুন্দরী রমণীকে এক অযোগ্য পুরুষের জন্য কষ্ট পাওয়া মানায়, যে তার কদরই করতে পারেনি? কখনোই মানায় না। তুমি কি পচা এদো ডোবার মাঝে ফুটে থাকা কচুরি পানের ফুলের জন্য ডানা ভাঙা প্রজাপতি হতে চাও, নাকি হাজার ফুলে সুরভিত বাগান হতে চাও? সিদ্ধান্ত তোমার। তুমি নিজেকে কোথায় দেখতে চাও, এই সিদ্ধান্ত অন্য কাউকে নিতে দিও না। চোখ বন্ধ করে দেখো, সেখানে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবে না। আগুন ছুঁয়ে দেখো, তোমার হাত ঝলসে যাবে। তুমি কি নিজেকে শেষ করে এই আগুন, এই অন্ধকারকে আপন করে নিতে চাও? নির্মল বাতাসে দাঁড়িয়ে ফুলের শোভা উপভোগ করতে চাও না? এই সুন্দর পৃথিবীর বাহ দেখতে চাও না? রাতের আকাশে হাজার তারার মাঝে চাঁদকে কতই না সুন্দর দেখায়। জীবন তো একটাই, ভুল মানুষের জন্য ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে সেই জীবনকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। যে তোমার ছেড়ে চলে যেতে পারে, তার কিন্তু তুমি থাকা না থাকায় কিছুই যায় আসে না। সে কখনো তোমার কবরের পাশে দাঁড়িয়ে বিলাপ করবে না। তোমার হারিয়ে যে তার কোনো কষ্টই নেই। কষ্ট নেই বিদায়ী তো সে তোমাকে ছাড়তে পেরেছে। যে তোমায় ছাড়তে পেরেছে, তুমি তাকে ছাড়তে পারবে না। এত দুর্বল তুমি। আর কিছুই লেখা নেই। ঠাসাঠাসি করে লিখতে গিয়ে এক অক্ষর অন্য অক্ষরের গায়ের উপর উঠে গেছে। চোখ মুছে ফেললাম। আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব না। সত্যিই তো, ডাক্তার সাহেব আমাকে ছাড়তে পেরেছে, তাহলে আমি কেন তার জন্য কষ্ট পাবো? আমি কোনো কষ্ট পাবো না। বাথরুমে গিয়ে শীতল পানিতে হাত মুখ ধুয়ে অজু করলাম। মায়ের কাছে গিয়ে বললাম, ভাত দাও। বন্ধুরা, গল্পের এই অংশ এখানেই শেষ। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।